করার আগে তার আগে আমাদের আগে বুঝে নিতে হবে যে আমাদের যে আছে এই ল্যাপ্লাসের যে ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে সেই ফ্রিকোয়েন্সি ডোমেনের আমার পোল একটা আরসি প্লেন হয় এবং আরসি প্লেনে পোল এবং জিরো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিব। হ্যাঁ, পোল এবং জিরো। আচ্ছা, যাই হোক, তার আগে আমরা আরসি প্লেন জিনিসটা কি এটা একটু দেখে নিই। আমাদের আহ, যে এটা ছিল কি জানেন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে এসটা ছিল, এস সমান ছিল হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। হ্যাঁ, সো এইখানে একটা আমি আরসি প্লেন আঁকছি। আরসি প্লেনে এক্স এক্সিস বরাবর হচ্ছে আমার রিয়েল পার্টটা, যে পার্টটা আসলে সিগমা বলা হয়, এবং ওয়াই এক্সিস যে পার্ট, সেই ওয়াই এক্সিস পার্ট অ্যাকচুয়ালি আমার জে ওমেগা বা ইমাজিনারি পার্ট। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের যদি এরকম ধরেন একটা হ্যাঁ, আউটপুট, ওর কথা শোনা যাচ্ছে না? যে ভাই, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি। এখন দেখা যাচ্ছে? না ভাই, আমাদের এখনো তো তো স্যার ক্লিয়ার ভাই আছে মোটামুটি। যাচ্ছে তো ভাই। বুঝিনি। হ্যালো। অন্যরা আমাদের তো দেখা যাচ্ছে যাচ্ছে ভাই, মোটামুটি যাচ্ছে। ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেবি আপনার নেটের প্রবলেম আছে, সেই জন্য হয়তো দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের ধরেন একটা আউটপুট, একটা ল্যাপ্লাস ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, মানে ল্যাপ্লাস একটা ফাংশন আছে যেটা হচ্ছে সিএস ধরলাম। সিএস সমান যদি উপরে জে এস প্লাস টু আর নিচে ধরেন এস ইন্টু এস প্লাস ফাইভ এরকম কিছু একটা থাকে, তাহলে এটার জিরো এবং এটার পোল, এটার জিরো এবং এটার পোলটা বের করুন। এটার জিরো এবং এটার পোলটা বের করা অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন কিছু না। উপরের যে পোর্শনটা থাকবে, এই উপরের যে পোর্শনটা থাকবে এটা হচ্ছে জিরোর জন্য ডিটারমাইন্ড, এবং নিচের যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে পোলের জন্য ডিটারমাইন্ড। দেখেন উপরে কত আছে, এস প্লাস টু। সেই এস প্লাস টু কে আপনি যদি জিরো ধরেন তাহলে এস এর ভ্যালু কত পান আপনি? -2। এই -2 হচ্ছে এর অ্যাকচুয়ালি জিরোস বলা হয় কন্ট্রোল সিস্টেমে। উপরের যে পোর্শনটা, সে পোর্শনটা যদি ইজিক্যাল টু আপনি জিরো ধরেন, জিরো ধরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে -2। এই -2টা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পোল। এই -2টা, সরি, এই -2টা হচ্ছে অ্যাকচুয়ালি আমি জিরো। এই জিরোটা আমার আরসি প্লেনে কিভাবে আমি ডিনোট করব দেখেন। এটা কি আমার রিয়েল পার্ট, এই বরাবর রিয়েল পার্ট, এই বরাবর রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্ট এটা নেগেটিভ আছে -2, তার মানে এই -2 এ আমার একটা জিরো হবে। এই হচ্ছে জিরোস দেওয়ার সিস্টেম। এখন আমার পোলটা কি হবে? পোলটা হবে হচ্ছে যে এটার যে পোল, আমি যদি এটার পোল চিন্তা করি, আমি যদি সিএস এর পোল চিন্তা করি। আচ্ছা, এক মিনিট আমি একটু দেখে নিই। আচ্ছা, সরি, এটা হচ্ছে আমার সিএস। হ্যাঁ, এটা হচ্ছে আমার সিএস। আমার এই সিএস এর যদি আমি পোল চিন্তা করি, সিএস এর যদি পোল চিন্তা করি, নিচে আমার কি আছে? এফ ইন্টু এস প্লাস ফাইভ, এস ইন্টু এস প্লাস ফাইভ। তাহলে এখানে আমি এটা যেমন সমান যদি জিরো দেই তাহলে এস ইকুয়াল টু জিরো হবে, আর এস প্লাস ফাইভ ইকুয়াল টু কত হবে? জিরো হবে। তাহলে একটার ভ্যালু এস ইকুয়াল টু জিরো আর একটার ভ্যালু এস ইকুয়াল টু -5। তার মানে আপনি এস ইকুয়াল টু জিরোতে, এস ইকুয়াল টু জিরোতে আপনি একটা পোল পাবেন, এস ইকুয়াল টু -5 এ আপনি একটা পোল পাবেন। সো -5টা কোন দিকে? -5টা ধরেন এইখানে, এইখানে আপনি একটা পোল পাবেন। আর হচ্ছে এস ইকুয়াল টু জিরো, এই জিরোতে একটা পোল পাবেন। তো আমি যদি এই সিএস এর, আমি যদি এই সিএস এর জিরোস এবং পোল বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এইভাবে আমার ডিটারমাইন করে। যদিও এই জিনিসটা আমার খুব একটা বেশি কাজে লাগবে না, তারপরেও জাস্ট দেখানো কিভাবে জিরোস আর পোল বের করে। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি ভাই। ভাই, বোঝা যাচ্ছে। উপরেরটাকে জিরো ধরবেন, উপরেরটাকে জিরো ধইরা যে অ্যান্সারটা পাবেন সেই অ্যান্সারটা আরসি প্ল্যানে বসাইলে আপনি কি পাবেন? জিরোস পাবেন। আর নিচেরটাকে যদি আপনি জিরো ধরেন, যে অ্যান্সারটা পাবেন সেটার জন্য আপনি কি পাবেন? পোল পাবেন। ঠিক আছে, বল। একটু জাস্ট জেনে রাখেন। আপাতত এইটা নিয়ে খুব একটা বেশি জানার তেমন কিছু নাই। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। আচ্ছা, ফার্স্ট অর্ডার সিস্টেম, ধরেন ফার্স্ট অর্ডার সিস্টেম হচ্ছে যে
এখানে কোনো স্কোয়ার থাকবে না, নিচে কোনো স্কোয়ার থাকবে না। আপনার পোল হচ্ছে একটা পোল পাবেন, এবং এটাকে আমি ফার্স্ট অর্ডার সিস্টেম বলবো। আচ্ছা, ফার্স্ট অর্ডার সিস্টেমে আমি যদি ধরি আর এস আছে আমার, আর এটা হচ্ছে আমার জিএস, এটা হচ্ছে জিএস। জিএস এর ভ্যালু হচ্ছে এ ডিভাইডেড বাই এস প্লাস এ। আউটপুটে আপনি কি পাবেন? সিএস পাবেন। আউটপুটে আপনি কি পাবেন? সিএস পাবেন। এখন দেখেন, আমি যদি এইটার প্লট আঁকতে যাই, এই যে আমার ট্রান্সফার ফাংশনে জিরো এবং পোল আঁকতে চাই। ট্রান্সফার ফাংশনে উপরে কোনো এস নাই, উপরে কি নাই? কোনো এস নাই, নিচে একটা এস আছে। তার মানে নিচে যদি আমি এস প্লাস এ সমান কত ধরি? জিরো ধরি, তাহলে এস সমান কত পাবেন? মাইনাস এ পাবেন। এস সমান যদি মাইনাস এ পান, তাহলে এটা জিরোস পোল কোথায় হবে? এটা জিরোস নয়, এটার পোল হবে এইখানে। এইখানে কি দিবেন? এটা হলো মাইনাস এ। একটু কি বোঝা গেছে? জি। আচ্ছা, ঠিক তার আছে। মানে ভাই এটা পোল হবে না? এটা পোল আছে, জিরোস নাই। ও সরি, হ্যাঁ পোল পোল আছে, জিরোস নাই, হ্যাঁ। রাইট। এটা এস প্লেন, এটা হচ্ছে আপনার সিগমা, এটা হচ্ছে আপনার জে ওমেগা। একটু আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট, এখন আমরা এই ফার্স্ট অর্ডার সিস্টেমটার, এই যে ফার্স্ট অর্ডার সিস্টেম যেটা আছে, এই ফার্স্ট অর্ডার সিস্টেমের আমরা টাইম ডোমেনে নিয়ে যাব। টাইম ডোমেনে নিয়ে যাওয়ার পরে এই ফার্স্ট অর্ডার যে সিস্টেমটা আছে, এই ফার্স্ট অর্ডার সিস্টেমটা আমরা টাইম ডোমেনে নিয়ে যাব। টাইম ডোমেনে নিয়ে যাওয়ার পরে একটু একটু নয়েজ আসতেছে, আমি একটু মিউট করে দিই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, জি। বলছিলাম যে ফার্স্ট অর্ডার সিস্টেম আমাদের ফাইন্ড আউট এর ক্ষেত্রে ওই যে যেটা দেখলাম যে জিরোস হবে না, হুম হুম। তাহলে হ্যাঁ, সেটা আমরা বুঝবো সেটা ফার্স্ট অর্ডার সিস্টেম, তাই তো? না, ফার্স্ট অর্ডার সিস্টেমে জিরোস হবে না, এটা আমি ফার্স্ট অর্ডার সিস্টেমে বলবো না। ফার্স্ট অর্ডার সিস্টেমে আপনার পোল হচ্ছে একটা, নিচে হচ্ছে এফ প্লাস এ, এখানে কোনো স্কোয়ার থাকবে না, পোল একটা থাকবে। পোল একটা দেখে আপনি এটা বুঝে নেবেন এটা ফার্স্ট অর্ডার। ওকে, তার মানে পোলের মান একই মানে একটাই পাবো, তাহলে ফার্স্ট অর্ডার। একটা পাবে, এটা ফার্স্ট অর্ডার। রাইট। আচ্ছা, মানে এই দ্বিঘাত না। ফার্স্ট, দ্বিঘাত না, দ্বিঘাত সমীকরণ না। এই ফার্স্ট অর্ডার, এই ফার্স্ট অর্ডার যে সমীকরণটা আছে, এই ফার্স্ট অর্ডার সমীকরণকে আমরা কিসে নিব? আমরা হচ্ছে টাইম ডোমেনে নিব। সেই টাইম ডোমেনে নিয়ে একটা প্লট আঁকবো, এবং প্লট আঁকার পরে আমরা বেশ কিছু জিনিস বের করব। কি জিনিস বের করব? রাইজ টাইম বের করব, এবং হচ্ছে সেটেলিং টাইম বের করব। আচ্ছা, এই দুটা জিনিস বের করব। তার আগে এইখানে আমরা এটাকে টাইম ডোমেনে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে সিএস টা ভ্যালু বের করি। সিএস সমান কি? সিএস সমান হচ্ছে আর এস ইন্টু জিএস, তাই না? দেখেন, এইটা আর এটা গুণ করলে এটা পাবেন। এটা হচ্ছে একটা ব্লক বা একটা ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনের সাথে ইনপুট যদি গুণ করেন, ইনপুট গুণ করলে আপনি কি পাবেন? সিএস পাবেন। আচ্ছা, এইখানে আমরা নিচের বই ফলো করতেছি ফার্স্ট অর্ডার সিস্টেমে। এইখানে ইনপুটটা ইউনিট স্টেপ ধরা হয়েছে। ইনপুটটা যে আরএস, যেটা আরএসটা আপনার ইনপুট, সরি, ইউনিট ইনপুট ধরা হয়েছে। ইউনিট ইনপুট ধরা হয়েছে। আরএসটা কি ধরা হয়েছে? ইউনিট ইনপুট। আচ্ছা, তাহলে আরএস যদি আপনার ইউনিট ইনপুট হয়, আর জিএস হচ্ছে আপনার এইটা, তাহলে আরএস যদি আমার ইউনিট ইনপুট হয়, তাহলে ইউনিট ইনপুট কি? ইউটি। আরটি সমান কি বলেন তো? ইউটি। তাহলে আরএস সমান কি হবে বলতে পারবেন? এটুকু বুঝি না ভাইয়া। আচ্ছা, আর এস হচ্ছে এখানকার ইনপুট। এই ইনপুটটা আমার ধরা হয়েছে ইউনিট ইনপুট, মানে ইউনিট রেসপন্স। বইয়ের মধ্যে ফার্স্ট অর্ডার সিস্টেমের যে ইনপুট যেটা আছে, একটা ইউনিট ইনপুটের, একটা ইউনিট রেসপন্সের ইনপুটের ফার্স্ট অর্ডার সিস্টেম বের করছে। সো আরএস টা হচ্ছে আপনার ইউনিট ইনপুট। তার মানে কি আরটি টা কি হবে? কি হচ্ছে? ইউটি, তাই না? ইউনিট ইনপুট। জি। ইনপুটটা হচ্ছে আপনার ইউনিট, মানে ইনপুটটা হচ্ছে এক, অ্যাকচুয়ালি এক এক মানেই তো অ্যাকচুয়ালি ইউটি, তাই না? আচ্ছা, যাই হোক, এই ইউটির আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি বলেন তো? 1/s ভাই। 1 1/s, তাই না?
1/s। তার মানে আর এস এর ভ্যালু যদি আমি এখানে বসাই দেই, যারা ইউটির ইউনিট রেসপন্স 1/s জানেন না তারা একটু আগের ক্লাসটা দেখে নেন। তাহলে এখানে সিএস এর ভ্যালুটা কি হবে বলেন তো? আর এস এর ভ্যালু কি হবে 1/s, আর জিএস এর ভ্যালু কি হবে এ এস প্লাস এ। তার মানে এখানে কি আসতেছে এ এস ইন্টু এস প্লাস এ। আচ্ছা, এই সিএস টাকে আমরা টাইম ডোমেনে নিব। কোন ডোমেনে নিব? টাইম ডোমেনে নিব। এই সিএস টাকে যদি টাইম ডোমেনে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। ইনভার্স ইনভার্স ল্যাপ্লাস ইনভার্স করতে হবে। তার আগে কি করতে হবে? আমাকে ল্যাপ্লাস করতে এটাকে হবে। পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে। তারপর এ ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস এ, এটাকে আমি কিসে ভাঙবো? পার্শিয়ালে ভাঙবো। পার্শিয়ালে ভাঙলে উপরে কি লিখবো? এ ডিভাইডেড বাই এস এ প্লাস এ বাই বি ডিভাইডেড বাই এস প্লাস এ। বলেন তো এ আর বি এর মান কি হবে? এস বাই এ। এ আর বি এর মান কি হবে বলেন তো? ভাই এর এর মান মান তো হবে হবে 1, এ আর বি এর মান? মাইনাস এ, আর বি এর মান আর বি এর মান হবে 0। বি এর মান 0। হ্যাঁ, বি এর মান না -1। কেন ভাই ওটা যদি আচ্ছা, বি এর মান -1 ইনফিনিটি হবে না ভাইয়া? ইনফিনিটি তো হয়ে যায় বি ইনফিনিটি এর হয়ে মান, যায়। আচ্ছা, a/0 হয়ে যায়, তাহলে ইনফিনিটি চলে আসে। এ বাই 0 হয় না তো, এ বাই -a হয় রে ভাই। আপনি দেখেন যখন এ বের করবেন তখন এস বার, যখন এ বের করবেন তখন এস বার, তখন এস এর ভ্যালু কত বসাবেন? এখানে 0 বসাবেন, তাই না? তাহলে এস এর ভ্যালু 0 বসালে কি হয়? এ ডিভাইডেড বাই এ সমান কত? 1। মাইনাস 1। এটার আমার ক্ষেত্রে কি 1, আর ওটা বি এর ক্ষেত্রে -1। আমি এটা কি বুঝতে পারছি কিভাবে বের করব? এর নিচে এস আছে, তাহলে এসটাকে মনে মনে কেটে দিব। এসটাকে যদি মনে মনে কেটে দেই তাহলে কি হবে আমার? বাদ। আর এস এর ভ্যালু এখানে কত বসাবো? পুরোটার ভ্যালু কত বসাবো? 0। পুরোটার ভ্যালু 0 বসালে কত হয়? 0 1 প্লাস এ, উপরে হচ্ছে এ, তার মানে এ কাটাকাটি কত হয়? 1। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এর ভ্যালু এখানে কত? 1। বি এর ভ্যালুটা কত? বি এর ভ্যালুটা একটু বের করি। বি এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে? এইখানে এস প্লাস এটা -1 চিন্তা করা যাবে না, এস প্লাস এটা ধরা যাবে না। এবং এই এস প্লাস এর এই ভ্যালুটা কত বসাবেন? 0। এস এর ভ্যালু কত? -a। এখানে -a যদি বসান কত হবে? -1। এটা কি সবাই বুঝছেন? জি ভাই, ক্লিয়ার। সবাই বুঝছেন নাকি? কেউ যদি না বুঝেন তাহলে আমি একবার বুঝাবো, সমস্যা নাই। আরেকবার বলেন স্যার। আচ্ছা, আপনি মনে হয় গতকালের ক্লাসটা করেন নাই, তাই না? না। আচ্ছা, গতকালের ক্লাসটা করলে একটু ভালো হইতো। এটা অ্যাকচুয়ালি একটা পার্শিয়াল ফ্র্যাকশনের খেলা। আপনি যদি ধরেন এ এস ইন্টু এস প্লাস এ, লাস্ট ক্লাসটা করলে আরেকটু ভালো বুঝবেন। এখানে এ ডিভাইডেড বাই এস আছে আর বি ডিভাইডেড বাই, এরকম দুই ভাগে ভাগ করে লিখি আমরা। এর নিচে কি আছে? এস আছে। এর নিচে কি আছে? এস আছে। সেই এর নিচে যেটা থাকবে এর ভ্যালু বের করার জন্য, ফর এর ভ্যালু বের করার জন্য এর নিচে যেটা থাকবে সেটার ভ্যালু 0 ধরবেন। এর নিচে কি আছে? এস ইকুয়াল এস আছে, তাহলে এস এর ভ্যালু কত ধরবো? 0 ধরবো। এস এর ভ্যালু 0 এখানে বসাবো। এস এর ভ্যালু কি হবে? 0 এখানে বসাবো। এস এর ভ্যালু 0 যদি এখানে বসাই তাহলে কিন্তু এস এর ভ্যালু এখানে 0 বসাবো, কিন্তু বসানোর আগে এর নিচে যেটা ছিল সেই জিনিসটা এখান থেকে বাদ দিতে হবে। ক্লিয়ার? তাহলে এর নিচে কত আছে? এস। এখানে যদি বাদ দিয়ে দেই তাহলে এ, এস এর ভ্যালু যদি 0 বসায় 0 প্লাস এ, তার মানে কত হয়ে যাবে? 1। এটা একটু বুঝেন। জি স্যার। ধরলাম এটা ভালো মতো বুঝেন নাই, তাহলে পরেরটা বোঝার জন্য কি করবেন? বি এর নিচে যেটা আছে বি এর ভ্যালু বের করবো। আর ভ্যালু বের সেটা করবো বাদ বি হয়ে এর যাবে। ভ্যালু। তাহলে বি এর ভ্যালু বের করার জন্য আমরা এস কি এস প্লাস এ প্লাস বাদ এর হয়ে ভ্যালু যাবে। কত ধরবো? 0 ধরবো। এস এর ভ্যালু কত ধরবো? তাহলে এস এর এখানে এস এর ভ্যালু কত? -এ। মাইনাসে। এখানে এস এর ভ্যালু -এ বসাবো, কিন্তু এস প্লাস এটা বাদ দিব। এটা যদি বসাই এ কাটাকাটি বি এর ভ্যালু কত হয়? 1 হয়। ক্লিয়ার? জি, -1। আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 1 আপন এস মাইনাস 1 আপন এস প্লাস এ, এটা লিখতে পারি। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, 1 আপন এস। তাহলে আমরা জানি ইউটি কে ল্যাপ্লাস করলে 1/s পাওয়া যায়। তাহলে 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ইউটি করলে কি পাওয়া যাবে? ইউটি পাওয়া যাবে। ইউটি মানে ইউটি অ্যাকচুয়ালি 1। ইউটি মানে স্টেপ অ্যাকচুয়ালি ফাংশন কত? 1। 1। 1 ডিভাইডেড বাই s প্লাস a, বলেন তো এটার ইনভার্স ল্যাপ্লাস কি হবে? এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, e টু দি পাওয়ার -18। ক্লিয়ার? আচ্ছা,
এই হচ্ছে আমার UT টাইম আছে। ডোমেনে নিলাম একটা ফার্স্ট অর্ডার ফাংশনকে আমি কিসে নিছি, টাইম ডোমেনে নিছি একটা ফার্স্ট অর্ডার। আচ্ছা এটা যে বুঝেন না এখান থেকে এখানে এসে একটু লাস্ট ক্লাসটা দেখে নিলে হবে, খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা এখন আপনি এটা একটু গ্রাফে যদি অঙ্কন করি, আমরা এই জিনিসটা আমরা গ্রাফে অঙ্কন করব, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, এক থেকে ই টু দি পাওয়ার মাইনাস এটি বাদ দিব। আমার এই পাশে হচ্ছে আমার সময়, আর এই পাশে হচ্ছে আমার সিটির ভ্যালু। একদিক দিয়ে কি আমার সময়, আরেক দিক দিয়ে কি সিটির ভ্যালু। এখন দেখেন, দূর মার্কার দিয়ে কালি মালি কইরা। আচ্ছা এখন দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এটি, লাস্ট ক্লাসে আমি ই টু দি পাওয়ার মাইনাস এটির কার্ভ বলছিলাম কিরকম দেখতে বলেন তো, এইরকম দেখতে, তাই না? জি ভাই। এটা জি ভাই, লাস্ট ক্লাসে দেখে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল। টি এর ভ্যালু যদি 0 বসান তাহলে ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, টি এর ভ্যালু যত বেশি বাড়াবেন পুরাটার ভ্যালু আস্তে আস্তে কি হইতে থাকবে, কমতে থাকবে। ক্লিয়ার? বুঝা যাচ্ছে এটা? এটা কি বুঝছি জি না? ভাই। আচ্ছা তাহলে দেখেন 1 মাইনাস ই টু দি, মানে এই এক থেকে এটা বাদ দিব। দেখেন এক থেকে এই ব্যাটারে যদি বাদ দেই তাহলে শুরুতে আমার কি হবে, 0 হবে, কারণ শুরুতে এর ভ্যালু কত ছিল 1। এক থেকে তাহলে শুরুতে কত বাদ দিব, 1 বাদ দিব। আস্তে আস্তে ই টু দি পাওয়ার মাইনাস এটির ভ্যালু কমতেছে, শুরুতে 1 ছিল, তার মানে শুরুতে কত হবে 1 মাইনাস 1, মানে শুরুতে হবে 0। আস্তে আস্তে ই টু দি পাওয়ার মাইনাস এটির ভ্যালু কমতেছে, তার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার এটির ভ্যালু কি হবে, আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় এরকম হয়ে যাবে। এটা কি বুঝছেন? দেখেন না? এটা ভাই আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটির গ্রাফ। ব্যাপারটা হলো একের পর থেকে আস্তে 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 কমতে 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 শূন্য হয়ে যাবে একটা সময়, ইনফিনিটি সময় যা কত হবে, শূন্য হবে, তাই না? জি ভাই। জি তাহলে একটা মান, একটা ভ্যালু, এক থেকে এই জিনিসটা বাদ দিব, এক থেকে এই জিনিসটা আমরা বাদ দিব, এক থেকে যদি এই জিনিসটা বাদ দিই, এই জিনিসটার ভ্যালু শুরুতে কত ছিল 1, আস্তে আস্তে এই জিনিসের ভ্যালু কমতে কমতে 0 হয়ে গেছে। তাহলে এক থেকে পুরাটা জিনিস যদি বাদ দেই তাহলে শুরুতে ভাই। কত হবে, এক থেকে এক বাদ যাবে মানে 0 হবে, আস্তে আস্তে এটার ভ্যালু কমতে থাকবে, মানে কি আমার পুরাটার ভ্যালু, এই পুরা সিটির ভ্যালু আস্তে আস্তে কি হইতে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় 1 হয়ে যাবে। জি ভাই। জি ক্লিয়ার? এটা ওই সামথিং রেজোনেন্সের মতো আর কি। বুঝি নাই? জি ভাই, মানে ইনভার্স আর কি, ওইটা থেকে এটা উল্টা আর কি। এটা থেকে এটা উল্টা টাইপের, কিন্তু ইনভার্স না, কিন্তু হ্যাঁ ইনভার্স না। আচ্ছা যাই হোক, এখন আমাদের যে ফাংশন হচ্ছে সিটি, সিটি সমান হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। প্রথম কথা হলো এখানে আমরা কয়েকটা জিনিস বের করব। কি কি জিনিস বের করব? প্রথম হচ্ছে আপনার রাইস টাইম। আচ্ছা রাইস টাইম জিনিসটা কি? রাইস টাইম জিনিসটা হচ্ছে যে আপনার 90% হতে, ভ্যালু 0 থেকে 90% হতে যে সময় লাগবে, যে সময় লাগবে সেটা হচ্ছে আপনার রাইস টাইম। বুঝছেন? মানে ধরেন এটা ভ্যালু কত 0 আছে, এটার ভ্যালু কত আছে 0 আছে, এটা ভ্যালু কত 0। আবার বলতেছি এটার ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখেন এই পুরাটার ভ্যালু হচ্ছে আমার কত 1, তার মানে 90% হতে, ধরেন এখানে এটা 90%, এই 90% হতে যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে রাইস টাইম। ওকে? ভাই এটা কি সব সময়, মানে যে কোনো ভ্যালুর 90% হতে যে সময় লাগবে সেটা রাইজ টাইম? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে। ও আচ্ছা ভাই। আচ্ছা তাহলে দেখেন এই পুরোটার সর্বোচ্চ ভ্যালু কত 1, তাহলে সিটির ভ্যালু আপনি কত বসাবেন, সিটির ভ্যালু আপনি শুরুতে কত বসাবেন, এখানে সিটির ভ্যালু যদি আপনি 0.9 বসান, 0.9 বসান, তখন যে সময়ের ভ্যালুটা পাবেন সেই সময়ের ভ্যালুটা আপনার কি হবে, সেই সময়ের ভ্যালুটা হচ্ছে আপনার রাইস টাইম হয়ে যাবে। এখান থেকে যে এর ভ্যালুটা পাবেন সেই এর ভ্যালুটাই কি আপনি পাবেন, রাইস টাইম পাবেন। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান সমান কি পাবেন 1 মাইনাস 0.9, ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান সমান কত লন, সরি 0.1,
আমি যদি উভয় পাশ থেকে ই সরাই দিতে চাই তাহলে কি কি করতে হবে? মাইনাস এ টি সমান কত? লন 0.1। জি ভাইয়া তারপর এটা কি বোঝা যায়? বা এটির মান হচ্ছে 2.3। লন 0.1 এর এটির ভ্যালু মান কত? এটি এর ভ্যালু কত? 2.3 ভাইয়া, এটির ভ্যালু। এটির ভ্যালু মাইনাস টু হচ্ছে, পয়েন্ট থ্রি তাহলে টি এর ভ্যালু কত? 2.3 ডিভাইডেড বাই কত? এ, তাই না? জি এটা হচ্ছে জি জি জি। 90% না হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে যে আমার কি, এই সময়টা হচ্ছে 90 হতে যে সময়টা লাগে এটা হচ্ছে সেই সময়টা। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ভুল বলছি। রাইস টাইম অ্যাকচুয়ালি এর 0 মান থেকে না, রাইস টাইম অ্যাকচুয়ালি 10% থেকে 10% থেকে 90% হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আপনার রাইস টাইম, বুঝছেন? সরি ফর দ্যাট। রাইস টাইম হচ্ছে 10% থেকে 90% যাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে রাইস টাইম। তাহলে এই যে সময়টা পাইলাম, এই সময়টা কি 90% হইতে এই সময়টা লাগবে, তাই না? জি ভাইয়া। এই সময়টা আমার এই এটার ভ্যালু কত বসাইছি? 0.9 বসাইছি। 0.9 বসে আমি টি এর একটা ভ্যালু পাইছি, তার মানে 90% হইতে এই সময়টা লাগবে। 10% হইতে কতটুকু সময় লাগবে বলেন তো? টি সমান লন 0.1 ডিভাইডেড বাই, সরি 0.1 না, পয়েন্ট ওয়ান জিরো 0.9 ফাইভ ডিভাইডেড বাই এ, এরকম কিছু একটা হবে। এটা পয়েন্ট হচ্ছে ওয়ান জিরো 10% ফাইভ হতে এই এমএম। সময় লাগবে। দেখেন সিম্পল, 10% হইতে কত সময় লাগবে? 0.9 এর জায়গায় কত বসাবো? 0.1 বসাবো। তার মানে এখানে কত হয়ে যাবে? 0.1। এখানে কত হবে? 0.9। নাইন এখানে কত হবে আপনার? 0.9। পয়েন্ট ওয়ান জিরো ফাইভ 10% আসছে। হতে এই সময়টা লাগবে। এটা সময়টা কত আসছে? লন 0.9 এর ভ্যালুটা কত? আমার আসে হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ফাইভ। 0.105। 0.105 ডিভাইডেড বাই কত? এ আসে। এটা হচ্ছে 10% হইতে সময় লাগে, এটা হচ্ছে 90% হইতে সময় লাগে। তাহলে 10 থেকে 90% এ যেতে কত সময় লাগবে? 90% এর সময় মাইনাস কত? 10% এর সময়। তার মানে রাইস টাইমের সূত্রটা কি হবে? রাইস টাইমের সূত্র হচ্ছে 2.31 ডিভাইডেড বাই এ মাইনাস 0.105 ডিভাইডেড বাই এ। এটাই রাইস টাইমের সূত্র না? জি ভাইয়া। তার মানে 2.2 ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের রাইস টাইমের সূত্র। এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের রাইস টাইমের সূত্র। ক্লিয়ার? জি ভাই, জি ক্লিয়ার। আচ্ছা, ভাই আমরা তো সূত্র মুখস্থ ছাড়াও করতে পারি। হ্যাঁ এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ফার্স্ট অর্ডারের রাইস টাইমের সূত্র হচ্ছে টি আর ইজ ইকুয়াল টু 2.2 ডিভাইডেড বাই এ। আমি আপনাকে পুরো জিনিসটা দেখালাম, সবগুলোর জন্য সব জিনিস দেখাবো না। ভাই ওই যে আচ্ছা বোর্ডটা বলেন। ফুল দেখা যাচ্ছে না। বাম হ্যাঁ পাশে একটু হ্যাঁ আকারে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে সেটেলিং টাইমের সূত্র। কিসের টাইম ভাই? সেটেলিং টাইম। সেটেলিং টাইম হচ্ছে 98% হইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে সেটেলিং টাইম। মানে আপনার ধরেন একদম 98% কি মানে মোটামুটি সেট হয়ে গেছে, কাছাকাছি চলে গেছে, এই যে সময়টা সেটা হচ্ছে সেটেলিং টাইম। এই সময়টা হচ্ছে কি সেটেলিং টাইম। সেটেলিং টাইমের সূত্র হচ্ছে টিএস সমান 4 ডিভাইডেড বাই 8। অবশ্যই 90% যেতে যে সময় লাগবে 98% সময়, 98% যেতে তার চেয়ে একটু হলেও কি বেশি সময় লাগবে। ভাই দেখেন প্রত্যেকটা তো সূত্র বসায় বসায় প্রমাণ করা সম্ভব না, আপনি এটা মনে রাখেন, বিশ্বাস করেন, এটা মুখস্থ করবেন, ঠিক আছে? এটা কি ফোর বুঝতে বাই পারছি এ? এটা? হুম, জি ভাই। ফোর এটা কি বাই ফোর বাই এ? জি, 4/4 আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের স্লোপ। ফার্স্ট অর্ডারে কি চাই? স্লোপ চাই। এটার এই হচ্ছে আমার সিটি, এই হচ্ছে আমার কি সিটি। স্লোপটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে, এই ইনিশিয়াল পর্যায়ে এটার যে স্লোপ বা যে ঢালটা সেটাই হচ্ছে ফার্স্ট অর্ডার স্লোপ। এবং এই ফার্স্ট অর্ডার স্লোপটা হচ্ছে 1/a। মানে আপনার ধরেন এই টাইম বরাবর যদি আপনি 1/a নেন, টাইম বরাবর যদি 1/a নেন, আর এই বরাবর যদি আপনি কত নেন? 1 নেন, ধরেন 1 নিছেন, এই বরাবর আপনি 1/a নেন, এই বরাবর যদি 1/a নেন,
সেক্ষেত্রে এটার যে ইনিশিয়াল স্লোপটা হবে, স্লোপের সূত্র হচ্ছে যে আপনারা দেখেন শুরুতে সে কিভাবে মুভ করা শুরু করছে, একদম শুরুতে সে কিন্তু শুরুর দিকে একদম একটু চিন্তা করেন, শুরুর দিকে সে কিন্তু একটু সরল রেখা বরাবর যাওয়া শুরু করছে, তাই না? একটু বুঝেন, প্রফেশনাল। শুরুতে শুরুতে কিন্তু সে সরল রেখা বরাবর যাওয়া শুরু করছে, তাই না? এখন এই শুরুতে এই ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার মাইনাস এটি, এইটা একদম স্টার্টিং এ এটার যদি আমি স্লোপ বের করতে চাই, স্লোপ বের করার একটা সূত্র আছে, একে একবার ডিফারেন্সিয়েশন করেন, একে একবার কি করেন, ডিফারেন্সিয়েশন করেন। ডিফারেন্সিয়েশন করার পরে টি এর ভ্যালু আপনি কত বসাবেন, টি এর ভ্যালুটা 0 বসাবেন, এটা হচ্ছে এটার সূত্র। এখন দেখেন এইটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, ডি ডিটি অফ এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন, ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন তো? 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 হবে না? প্রথমে হবে 0, 1 কে 0। ডিফারেন্সিয়েশন হবে আর ই 0। টু দি পাওয়ার মাইনাস এটি কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, মাইনাস মাইনাস ই টু এ দি পাওয়ার কিন্তু এটি কে প্লাস ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এটি হবে, কিন্তু এটি হ্যাঁ আসলে টি না, তাকে আবার হ্যাঁ ডিফারেন্সিয়েশন হ্যাঁ, করতে হবে। তাহলে হবে মাইনাস এটি কে মাইনাস এ, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস এ। মাইনাস এ। হ্যাঁ এই মাইনাসে কাটাকাটি, এই মাইনাসে কাটাকাটি, তার মানে হইতেছে কি, তার মানে হইতেছে শুধু হচ্ছে আপনার শুধু স্যার, মাইনাস এ টি এ হবে হবে, না, শুধু শুধু এ এ হবে? হবে না তো এই হবে, এই ঠিক হবে আছে। শুধু। মানে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করছিলাম। হুম। তাহলে শুরুতে আমার কি হবে, জি এ ই টু দি পাওয়ার মাইনাস এটি, তার মানে এই জিনিসটা হচ্ছে আমার ঢাল, এই জিনিসটা কি আমার সিটি এর ঢাল। এখন সিটি এর ঢাল আপনি কখন বের করতে যাচ্ছেন, এট দ্য টাইম অফ জিরো। এট দ্য টাইম অফ জিরোতে যদি আপনি এক ঢাল বের করতে চান, তাহলে টি এর ভ্যালু যদি আপনি 0 বসান, তাহলে এটার ভ্যালু কত হয়, এ হয়। আমার ইনিশিয়াল পর্যায়ে এটার ঢাল কত হবে ভাই, ইনিশিয়াল পর্যায়ে এটার ঢাল হচ্ছে এ, ঢাল মানে স্লোপ। বুঝা যাচ্ছে? দিবে। আর কখন 1/a হবে কখন তাহলে? আমি বলতেছি আমি একটু অন্যভাবে বুঝাইছি। এটার ঢালটা কত, ইনিশিয়াল পর্যায়ে এটার ঢালটা কত, এ। আচ্ছা, এটার ঢাল এ মানে কি, এটার ঢাল এ মানে কি, ধরেন ঢালের আরেকটা সূত্র আছে না, y ডিভাইডেড বাই এক্স, থিটা, এটা ঢালের y/x সূত্র। হয় অথবা আচ্ছা, tan তাহলে tan আপনি থিটা জিরো জি। থেকে যদি আপনি এক বরাবর যান, জিরো থেকে যদি এক বরাবর আপনি যান, ধরেন আপনি y এর ভ্যালু 1 ধরলেন, y এর ভ্যালু কত ধরলেন, 1 ধরলেন। এটা ঢাল তো আমি আগে থেকেই জানি, এটা ঢাল কত আগে থেকেই জানি, এ। y এর ভ্যালু যদি আপনি 1 ধরেন, তাহলে x এর ভ্যালু কত হবে, 1 ডিভাইডেড বাই, তার মানে x অক্ষ 1/a বরাবর সে যাবে কতটুকু, সে যাবে হচ্ছে 1/a 1 বাই এ। এই 1 বাই এ যেটা ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে এটার টাইম কনস্ট্যান্ট। বুঝা যাচ্ছে কি কিছু? 1/a এটা কি টাইম কনস্ট্যান্ট, টাও টাও এর মান নাকি? বুঝি নাই, বলেন। ভাই 1/a এটা কি বললেন? 1 বাই এ হচ্ছে এটা টাইম কনস্ট্যান্ট, মানে ধরেন হচ্ছে স্টার্টিং এ এটার ভ্যালু যদি 0 থেকে এটার ঢাল সে এ, এ ঢাল হিসেবে সে যাইতো, তাহলে 1 বাই এ সময় এর ভ্যালু 1 হইতো। এই যে সময় এটার ভ্যালু 1 হইতো ইনিশিয়াল স্লোপে, সেই এক্স এর ভ্যালুটা বা সেই এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। কথা কি বুঝছি কিছু? জি ভাই। ভাই আবার টাইম আমি কনস্ট্যান্ট আরেকবার টাও বলি, টাও ওইটা আর এইটা টাইম কি সেম? কনস্ট্যান্ট, না ওগুলা তো টাইম কন্ট্রোল কনস্ট্যান্ট সিস্টেমে, না ওটা আলাদা, টাও এর খেলা আলাদা, টাও এর খেলা আলাদা। যাই হোক, আশা করি একটু বুঝতে পারছেন, আশা করি একটু বুঝতে পারছেন, এইখানে কোনো ভেজাল আছে? না। আচ্ছা, টাইম কনস্ট্যান্টের পরে, মানে টাইম কনস্ট্যান্টের যে সময় 1 বাই এ, অনেক সময় প্রশ্ন করতে পারে 1 টাইম কনস্ট্যান্টের পরে অ্যাকচুয়াল সিটির অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, সিটির অ্যাকচুয়াল ভ্যালু টাইম কনস্ট্যান্টের পরে কত হবে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ, টি এর ভ্যালু 1 বাই এ বসাবো, তার মানে কি হবে 1 আপন ই টু দি পাওয়ার মাইনাস কত 1, তার মানে এই ই টু দি পাওয়ার মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 0.37, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0.63। আফটার দ্য টাইম কনস্ট্যান্টের পরে এটার অ্যাকচুয়াল ভ্যালু হবে, এই সিটির অ্যাকচুয়াল ভ্যালু হবে 0.63। একটু কি বুঝছেন? জি তাহলে আমরা কি কি বললাম, বেশি কিছু পড়ি না, একটা ফার্স্ট অর্ডার ফাংশন নিছি, ফার্স্ট অর্ডার ফাংশনকে আমরা সেলফ টাইম ইনভার্স
ল্যাপ্লাস করছি, ইনভার্স ল্যাপ্লাস করার পরে তিনটা জিনিস বের করছি, একটা হলো রাইজ টাইম, একটা হচ্ছে সেটেলিং টাইম, আর একটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি? ইনিশিয়াল স্লোপে যদি আমার এটা যাইতো, যে সময় পরে এটা 1 হবে সেই সময়টা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ওকে, জি। তাহলে আমরা একটা ম্যাথ করি। হ্যাঁ, ফার্স্ট অর্ডার যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট দিয়ে দিলে কিন্তু ধরা খেয়ে যেতে পারে, সেই জন্য সেকেন্ড অর্ডারে যাওয়ার আগে আমি ফার্স্ট অর্ডারটা দেখে নিচ্ছি। স্কিল অ্যাসেসমেন্ট 4.2, একটা সিস্টেম দেওয়া আছে, এ সিস্টেম ট্রান্সফার ফাংশন দেওয়া আছে জিএস সমান 50 s প্লাস 50, find time constant tc, settling time ts, rise time। এই কটা বের করেন তো। ভাই রাইজ টাইম হবে 0.044, 0.044, ঠিক আছে হইছে। আর সেটেলিং টাইম হবে 0.08, হুম, আর টাইম কনস্ট্যান্ট হবে 0.02। আচ্ছা ঠিক আছে, এগুলো সব দুর্ধট ম্যাথ। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যাব সেকেন্ড অর্ডারে। ফার্স্ট অর্ডার যদি ইম্পর্টেন্ট না, বাট সূত্রগুলো একটু মনে রাখুন। আচ্ছা, দেখেন আপনার এ, ধরেন একটা আরএস আছে, ইনপুট হচ্ছে 1/s, এই আরএস টা আপনার একটা ট্রান্সফার ফাংশন হয়ে গেছে, বি এস স্কয়ার প্লাস এ এস প্লাস বি, এটা সমান সমান হচ্ছে, সরি এটা এখান থেকে যাবে হচ্ছে সিএস। তাহলে এখানে সিএস টা কি হবে? সিএস টা হবে হচ্ছে যে আরএস আর ইনটু কিন্তু যে জিএস। জিএস। আচ্ছা, এখন এইখানে অনেকগুলা ব্যাপার আছে। হ্যাঁ, এই যে যে ভ্যালুগুলা, এই যে এর ভ্যালুর উপরে আমার যে সিটি বের করব, আমরা যে সিটি বের করব এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা যে সিটি বের করব, সেই সিটির উপর বিভিন্ন কারসাজি আছে। এখন দেখেন আমার এটা একটা প্ল্যান, আরসি প্ল্যান। এই আরসি প্ল্যানে এখানে এস এর ভ্যালু কয়টা বলেন তো, একটা না দুইটা? এস এর ভ্যালু এস এর দুইটা। ভ্যালু দিকে স্যার আছে। দুইটা হবে। এস এর ভ্যালু দুইটা পাবেন। হ্যাঁ, এস এর ভ্যালু যদি দুইটা পান, সেক্ষেত্রে আমার কোথায় কোথায়, ধরেন এখানে একটা জিরো পোল পাবেন, এখানে একটা পোল পাবেন, এটা হইতে পারে। আবার ধরেন এখানে একটা পোল পাবেন, এখানে একটা পোল পাবেন, হইতে পারে। আবার ধরেন আমার জাস্ট বরাবর এখানে একটা পোল পাবেন, এখানে একটা পোল পাবেন, হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে, একই জায়গায় দুইটা পোল পাইছে। চারটা কন্ডিশন হইতে পারে। এক্ষেত্রে কয়টা কন্ডিশন হইতে পারে? চারটা কন্ডিশন হইতে পারে। প্রশ্ন ছিল বলেন। ভাই, এখানে তো আমাদের লবে কোনো এস এর মান নাই, সেক্ষেত্রে এখানে জিরোস এর মান থাকবে, না, জিরোস থাকবে না। তাহলে জিরোস আচ্ছা, পাবো তাই বল। জিরোস নাই, আমার পোলের উপর ডিপেন্ড করে আমি যে সিএস টা পাবো, সেই সিএস টা আমার অসিলেটিং, বা যে কার্ভটা পাবো, যে টাইম ডোমেনে যে কার্ভটা পাবো, সেই কার্ভ নিয়ে আমরা একটু সমালোচনা করব, একটু বিশ্লেষণ করব। ঠিক আছে, আচ্ছা ভাই। এমন কিছু এই করবো। চারটা আচ্ছা, কন্ডিশনেই পাবো।
এই চারটা কন্ডিশনে আমরা পাচ্ছি বা পাবো। আচ্ছা ভাই, এই এখানে চারটা আমাদের পোলের মান, যে বলেন। এস এর মান যেহেতু দুইটা পাবো, আবার সেটা হর থেকে পাবো, তার মানে পোলের মান যেহেতু দুইটা, তাহলে এটা অবশ্যই সেকেন্ড অর্ডার সিস্টেম। হ্যাঁ, এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, সত্যি কথা বলতে আমি এখন পড়াইতে পারি এইখানে আপনার যে সিটি শুরুতে, আপনি শুরুর যে এই পোর্শনটা, আপনি যে সিটিটা পাবেন, সেই সিটিটার ইনভার্স ল্যাপ্লাস কাইন্ড অফ এরকম হবে 1 প্লাস 0.171 ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, ধরেন এ টি ইন্টু 1.17 ই টু দি পাওয়ার সামথিং এটি, কিছু একটা হবে। আমি জাস্ট এইটার ইনভার্স করতে চাচ্ছি না। এটার ইনভার্স কেন করতে চাচ্ছি না, এখন এক একটা ধরে ধরে যদি আমি ইনভার্স করতে চাই, তাহলে আমার অনেক সময় প্রয়োজন, অনেক বেশি সময় প্রয়োজন। আমার কথা বুঝতেছি, অনেক বেশি সময় প্রয়োজন হবে। সেই জন্য এগুলা ইনভার্স আমরা বাদ দিচ্ছি। এটার ইনভার্স ল্যাপ্লাস প্রয়োজনও নাই। জাস্ট আমার কি প্রয়োজন এটা একটু বুঝেন। ধরেন আপনার যদি দুইটা পোল, জাস্ট দুইটা পোল এইখানে থাকে, তাহলে এটার কাজটা হবে এরকম। মানে এটা কখনোই শেষ হবে না, খালি উপরে উঠতেই থাকবে উঠতেই থাকবে। বা সিটির যে আউটপুট যে কাজটা হবে, সেই কাজটা হবে এরকম। এইটাকে বলা হচ্ছে ওভারড্যাম্প। ওভারড্যাম্প, ওভারড্যাম্প এটার নাম হচ্ছে যে, কেন এটার নাম ওভারড্যাম্প হচ্ছে, ধরেন একটা একের থেকে আউটপুট, আমার একটা আউটপুটে কোনো না কোনোটা একটা সময় তো সেটেল হইতে হবে, মানে এটার আউটপুটটা একটা কনস্ট্যান্ট হইতে হবে। বাট এটার ক্ষেত্রে, এই ওভার ড্যাম্পের ক্ষেত্রে আউটপুট কন্টিনিউয়াসলি বাড়তেই আছে, আউটপুটের কোনো কি নাই, কোনো মানে কোনো জায়গায় এসে সেটেল হচ্ছে না, কোথাও এসে সে কি হচ্ছে না, সে বাড়তেই আছে, তার ভ্যালু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সেই জন্য এটা হচ্ছে ওভার ড্যাম্প নামে পরিচিত। এখন প্রশ্ন কি আসে, এর ভ্যালু কত হলে মান এটা ওভার ড্যাম্প, ওইটার প্রশ্ন আসে। যেটা প্রশ্ন আসবে সেটা আমি অবশ্যই পড়াবো, সমস্যা নাই। বাট এটা ইনভার্স ল্যাপ্লাস প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার সেকেন্ড যে কন্ডিশন, এই কন্ডিশন হচ্ছে আমার, এটাকে বলা হয় আন্ডার ড্যাম্প। এটার কাজটা ঠিক এরকম হয়, এরকম হয়ে 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 একটা সময় সে সেটেল হয়ে যায়। মানে ধরেন শুরুতে অনেক বেশি, আস্তে 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 একটা সময় কি হয়ে যায়, সেটেল হয়ে যায়। এই যে কন্ডিশনটা বা এই যে সিটির যে আউটপুটটা, এটাকে বলা হয় আন্ডার ড্যাম্প। এটাকে কি বলা হচ্ছে, আন্ডার ড্যাম্প। আচ্ছা, এরপরে হচ্ছে যে, এরপরে কি হচ্ছে, এরপরে এই যে পজিশনটা, এই পজিশনটাকে বলতেছে হচ্ছে আমার ড্যাম্প। কি বলতেছে, আনড্যাম্প। আনড্যাম্প, এটার কার্ভটা দেখতে একটু সাইনুসয়েডাল কার্ভের মতো। কিসের কার্ভের মতো, সাইন কার্ভের মতো। যেটা কখনোই আপনার কি হবে না, সেটেল হবে না, কন্টিনিউয়াসলি অসিলেটিং করতেই থাকবে, অসিলেশন হইতেই থাকবে। পোল যদি এইখানে দুইটা হয়, তাহলে এটা হচ্ছে আমার আনড্যাম্প, আনড্যাম্প সেকেন্ড অর্ডার সিস্টেম বলা হয়। আরেকটা যদি দুইটা পোল একই জায়গায় হয়, তাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্প। মানে এটা যেমন একটা সেটেল হয়ে যায়, তো এটা ওই ফার্স্ট অর্ডার সিস্টেমের মতো, একটু পরে ঠুস করে সেটেল হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে, এই চারটা সিস্টেম। মানে আপনি যদি এই আর এস এর ভ্যালু 1/s বসান, এরপরে আপনার নরমালি এই চারটা প্যাটার্নের পোল আসতে পারে। চারটা প্যাটার্নের পোল আসলে, এই প্যাটার্নের পোল আসলে আপনি এরকম কার্ভ পাবেন, এই প্যাটার্নের পোল আসলে এরকম, এই প্যাটার্নের পোল আসলে এরকম, এই প্যাটার্নের পোল আসলে এরকম। আমাদের এখানে জানতে হবে কি কি, জাস্ট কার্ভটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। ওভার ড্যাম দেখতে কেমন, আন্ডার ড্যাম দেখতে কেমন, আন ড্যাম দেখতে কেমন, আর এটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম। কোনটা কার্ভ দেখতে কেমন, এইটা আমাদের একটু খালি কাজে দিবে, আর কিছু না। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি তাহলে ভাইয়া। বলছি এগুলো কিরকম আসে, এই যে কার্ভ দেওয়া হ্যাঁ, থাকে বলবে কি যে এটা কি ড্যাম? না আমি আমি প্রশ্নে আসতেছি, আমি প্রশ্নে আসবো, এমন না যে আমি প্রশ্নে আসবো না, প্রশ্নে আসবো। আচ্ছা, এখন আমি মুছি, মুছি। তাহলে জিএস ধরেন এটা, জিএস বি
এস স্কয়ার প্লাস এস প্লাস বি। এইটা যেটা আছে এইখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ড্যাম্পিং রেশিও, যাকে আমরা বলবো হচ্ছে টাউ। আরেকটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা এন। এরকম একটা কার্ভে আমার যে বি, এই যে যেটা থাকে, এই বি যেটা থাকে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা এন, এটার পরিচয় হচ্ছে যে রুট ওভার বি। এই ওমেগা এন হচ্ছে অ্যাকচুয়ালি রুট ওভার বি হয়। এখন এই ওমেগা এন এর ভ্যালু কিভাবে বের করছে বা এই ড্যাম্পিং রেশিওর ভ্যালু কিভাবে বের করছে, এটা আপনাকে না জানলেও হবে। এটা জানতে গেলে একটু কসরত করতে হবে, আরো একটু বেশি জানতে হবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিনিসটা কেমন আমি জাস্ট এইটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া দেই। ধরেন আমি একটা বলছিলাম না, ধরেন দুইটা পলি যদি এখানে বসে তাহলে এটা কার্ভটা কিরকম হয়, একটু সাইন ওয়েভের মতো হয় না? এটা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি জি শোনা ভাই, যায়? আচ্ছা, সাইন ওয়েভের মতো হয়, তাই না? জি শোনা যাচ্ছে। এই দুইটা কখন হবে, যখন আপনার মাঝখানে যে পোর্শনটা, সেই পোর্শনটা যখন না থাকবে, সেই পোর্শনটা যদি না থাকে তাহলে হচ্ছে আপনার এই এফ প্লেনে, আপনি একই জায়গায় আচ্ছা এটা জানার দরকার নাই, বাদ দেন। আপনি জাস্ট আপাতত মনে, এর বেশি ভেজাল হয়ে যাবে, ক্লাসও শেষ হবে না। আপনি জাস্ট ধারণা রাখবেন এইখানে যে বি যেটা থাকবে, নিচে যেটা থাকবে, সেই বিটা হচ্ছে আমার, বি এর রুট ওভার হচ্ছে ওমেগা এন। বি এর রুট ওভার হচ্ছে ওমেগা এন। অ্যাকচুয়ালি আরেকটু ভেজাল আছে, তারপরে এত কিছু যাওয়ার দরকার নাই। আর ড্যাম্পিং রেশিও টাউ, এই টাউ এর ভ্যালু হচ্ছে আপনার এ ডিভাইডেড বাই ওমেগা এন। ড্যাম্পিং রেশিও এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কেন এই দুইটার ভ্যালু, এটা হলো, এটা বুঝাইতে গেলে মোটামুটি 30 থেকে 40 মিনিট লাগে যেত, এবং এটা বুঝারও খুব বেশি প্রয়োজনীয়তা নাই। নরমালি এখানে প্লাস মাইনাস যে রুট ওভার বি বলা হয়, বাট তারপরে এটা জানার দরকার নেই। তাহলে ওমেগা এন হলো আমার কি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ড্যাম্পিং রেশিও হচ্ছে টাউ। টাউ সমান হচ্ছে এ ডিভাইডেড বাই ওমেগা এন। এখন দেখেন এই জেড, টাও বুঝি নাই? ড্যাম্পিং রেশিও জিটা হবে না টাও? জিটা 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 জিটা। যাক, আমি আপাতত তার মতো লিখি, সমস্যা নাই। জিটা, হচ্ছে ড্যাম্পিং রেশিও, যার ভ্যালু হচ্ছে এ ইকুয়াল টু কি, এ, এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে আপনার জেড ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 2 ওমেগা এন। এখন দেখেন, আপনি যদি এটাকে স্কয়ার করেন, বি স্কয়ার করলে কি পাবেন, আপনি ওমেগা এন পাবেন। আর এখানে এর ভ্যালু কত পাবেন, 2 জিটা ওমেগা এন। এই এ আর বি এর ভ্যালুটা, সরি, বি এর ভ্যালু পাবেন ওমেগা এন স্কয়ার। এই এ আর বি এর ভ্যালুটা যদি এখানে বসান, তাহলে জিএস এর ভ্যালুটা কি হবে, বিটা এস স্কয়ার 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। এটা হচ্ছে আপনি নতুন জিএস এর ভ্যালু পাইলেন। এই নতুন জিএস এর যে ভ্যালুটা, সেই জিএস এর ভ্যালুতে এই যে যে জিটা যেটা আছে, এই জিটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার ওভার ড্যাম্প হবে, আন্ডার ড্যাম্প হবে, নাকি ক্রিটিক্যাল ড্যাম্প হবে, নাকি আনড্যাম্প হবে। সো এইখানে আমরা যদি চিন্তা করি, আমরা যদি বের করি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে আমরা জানি x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2। এখান থেকে আপনি এস এর ভ্যালু পাবেন। এই এস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় হচ্ছে, এর জানার দরকার নাই, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি, জেড ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন জিটা স্কয়ার মাইনাস 1, এরকম কিছু একটা হবে। আপনি যদি বি এর ভ্যালু 2 জিটা ওমেগা এন বসান এবং সি এর ভ্যালু ওমেগা এন স্কয়ার বসান, তাহলে এস এর যে দুইটা পোল, এই দুইটা পোলের ভ্যালু এরকম হবে, দুইটা পোলের ভ্যালু এরকম হবে।
এইখানে এই এস এর ভ্যালু, আমি যে কার্ভ যেটা দেখাইলাম যে জিটার ভ্যালুর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে পোলটা কোন জায়গায় হবে, জিটার ভ্যালুর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে পোলটা কোন জায়গায় হবে। এখন দেখেন, আমি যদি বলি জিটার ভ্যালু কত, জিটার ভ্যালু ধরেন 0, জিটার ভ্যালু যখন 0 হবে, জিটার ভ্যালু যদি 0 হয়, একটু চিন্তা করেন, জিটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটা কত, এটা কি বাদ হয়ে যাবে। জিটার ভ্যালু যদি 0 ধরেন, রুট ওভার কত, -1, রুট ওভার -1 মানে কি জে, তার মানে এখানে এস এর ভ্যালু কি পাবেন, প্লাস মাইনাস জে ওমেগা এন এরকম পাবেন। তখন পোল দুইটা কোথায় পাবেন, একটা উপরে পাবেন বরাবর, আর একটা কোথায় পাবেন, বরাবর নিচে পাবেন। কথা কি ক্লিয়ার? জি জি ভাই। এটা কোন কন্ডিশন, এটা হচ্ছে আনড্যাম্পড কন্ডিশন। কোন কন্ডিশন? আনড্যাম্পড কন্ডিশন। তার মানে এইটাই আপনার প্রয়োজন। এই সমীকরণে জিটার ভ্যালু যদি 0 হয় তাহলে আপনি কি পাবেন, আনড্যাম্পড কন্ডিশন, আনড্যাম্পড কন্ডিশন। এটাই আপনার প্রয়োজন। আপনারা আর এতক্ষণ যা যা পড়ছেন তার কিছুই প্রয়োজন নাই। এই জিনিসটাকে এখানে কনভার্ট করবেন, এই কনভার্ট করার পরে জিটার ভ্যালু যদি 0 বসান তাহলে আপনি পাবেন আনড্যাম্পড কন্ডিশন। সিমিলারলি জিটার ভ্যালু যদি 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট হয় তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আন্ডার ড্যাম কন্ডিশন। আন্ডার ড্যাম, মাথায় রাখবেন, আন্ডার ড্যাম মানে ড্যাম জিনিসটা ওই একের সাথে একটু তুলনা করবেন। একটা হচ্ছে আনড্যাম, হচ্ছে যেটার ভ্যালু 0, যে একের চেয়ে ছোট, ওইভাবে একটু মনে মনে রাখতে পারেন। আন্ডার ড্যাম মানে ড্যামের চেয়ে আন্ডার আছে মানে কম আছে, এইভাবে মনে রাখতে পারেন। এটা হচ্ছে আন্ডার ড্যাম কন্ডিশন। জিটার ভ্যালু যখন 1 হবে তখন এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম, ক্রিটিক্যালি ড্যাম হয়। ওয়ানের থেকে বড় হইলে আর ওভার ড্যাম। রাইট, জিটার ভ্যালু যদি আপনার 1 এর চেয়ে বড় হয় তাহলে ওভার ড্যাম। ভাই ওই জিএস এ এত বড় ইকুয়েশন কেমনে মনে রাখবো? কোনটা? ওই যে ডান দিকে কর্নারে যে বিরাট এটা এটা জিএস। একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে আপনার। এটা ধরেন বি এস স্কোয়ার প্লাস এ এস প্লাস বি, এইটাকে কিসে কনভার্ট করে নেবেন, এটাকে হচ্ছে যে এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, এটার সাথে এটা কম্পেয়ার করে জেড এবং ওমেগা এন এর ভ্যালু বের করতে হবে। ভাই একটু তো কষ্ট করতে হবে এবং এটা অনেক বেশি প্রয়োজন, এটা লাগবেই। এটা এমন না যে এটা থেকে আপনি বাঁচতে পারবেন, এটা আপনার মনে রাখতেই হবে বা বাংলা কথা মুখস্থ করতেই হবে। সেই 4টা কন্ডিশন আপনার প্রয়োজন। এই 4টা কন্ডিশনে পরীক্ষায় একবার আসছিল, জিটার ভ্যালু কত হইলে ওভার ড্যাম হবে, জিটার ভ্যালু কত হইলে আন্ডার ড্যাম হবে, বা জিটার ভ্যালু যদি না দেয় এখানে অন্য কোনো কিছুর ভ্যালু দেয় সেটাও হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, একটা ভেজাইল্লা ব্যাপার আছে। ধরেন অনেক সময় উপরে বি থাকে, উপরে ধরেন 100 থাকে, নিচে ধরেন কত থাকে, 50 থাকে। উপরে ধরেন কি থাকে, 100 থাকে, নিচে ধরেন কি থাকে, 50 থাকে। সেই ক্ষেত্রে বি এর ভ্যালু কত ধরবেন, 100 ধরবেন না 50 ধরবেন, বলেন তো আমাকে। 50। 50, রাইট। উপরে দাম চাই তাই হোক, উপরে দরকার 2 × 50 দিবেন মাথায় মাথায় রাখার জন্য। তার মানে এখানে যে জিএস টা আছে সেই জিএস জি ইকুয়াল টু হচ্ছে এই পুরাটার হচ্ছে 2 গুণ, এভাবে মাথায় রাখবেন। এই নিচেরটাই হচ্ছে অ্যাকচুয়ালি বি, নিচের ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়ালি বি বা ওমেগা এন স্কয়ার। সো এটা একটু খাতায় লিখে নেন, আর এইটুকু একটু খাতায় এখনই লিখে নেন তাহলে মনে থাকবে। সূত্র তো এখনো শুরুই হয় নাই। এখানেও রাইস টাইম আছে, পার্সেন্টেজ অফ ওভারশুট আছে, এবং আছে হচ্ছে সেটেলিং টাইম, এবং হচ্ছে আপনার পিক টাইম, কয়েকটা জিনিস আছে। ওই সূত্রগুলা জাস্ট পরীক্ষার আগের রাতে আপনাকে দেখা যাইতেই হবে, দেখা যাইতেই হবে, দেখা যাইতেই হবে, কিছু করার নাই। জঘন্য সূত্র আছে আরো 4টা। একটু খাতায় লিখে নেন, আমরা বাকিটা শুরু করব। তাহলে আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি, কি বলেন, তাহলে একটু ভালো মনে থাকবে।
এখানে একটা সমীকরণ আছে এস স্কোয়ার প্লাস 4.2s প্লাস কত আছে 36। এখন দেখেন আপনাকে বের করতে বলছে জিটার ভ্যালু এবং ওমেগা এন এর ভ্যালু বের করেন সবগুলোর জন্যই। আন্ডার ড্যাম্পের জন্য, আনড্যাম্পের জন্য কত হবে, আন্ডার ড্যাম্পের জন্য কত হবে, ক্রিটিক্যাল ড্যাম্পের জন্য কত হবে, এবং ওভার ড্যাম্পের জন্য কত হবে। একটা জিনিস, আন্ডার ড্যাম্পের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে থাকলে আন্ডার ড্যাম্প হবে, 0 থেকে 1 এর মধ্যে থাকলে আন্ডার ড্যাম্প হবে। তাইলে আন্ডার ড্যাম্পের জন্য জিটার ভ্যালু আপনি ধরবেন কত, আন্ডার আন্ডার ড্যাম্পের জন্য জিটার ভ্যালু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে সমীকরণ আছে শুরুতে দেখে বলেন তো এইখানে এটা কোন কন্ডিশনে আছে। এটা হচ্ছে আন্ডার ড্যাম্পই হবে মনে হচ্ছে। যেটার মানে একের কম হবে। যেটার মান কত, 1 এর কম হবে। হ্যাঁ, কিভাবে হ্যাঁ, বুঝলেন 1 ভাই? এর কমই হবে। ওমেগা এন এর ভ্যালু কত বলেন তো, 6, তাই না? তাহলে 4.2 সমান কত হবে, 2 জিটা ওমেগা এন। তাহলে এখান থেকে জিটার ভ্যালু বের করতে হবে 4.2 ডিভাইডেড বাই 2 ইন্টু 6, তার মানে 1 এর চেয়ে কম, লেস দেন 1। তার মানে এটা কি হবে, এটা হচ্ছে আপনার আন্ডার ড্যাম্প হবে। এটা কি হবে, আন্ডার ড্যাম্প। আচ্ছা, তাহলে আমি কয়েকটা সমীকরণ লিখি, এখানে 4টা সমীকরণ লিখি, আপনি বলবেন কোনটা কিসের জন্য। 4টা সমীকরণ লিখি, কোনটা কিসের জন্য এটা বলবেন। প্রথমটা 400 এস স্কোয়ার প্লাস 12s প্লাস 400, 900 এস স্কোয়ার প্লাস 90s প্লাস 900, 225 এস স্কোয়ার প্লাস 30s প্লাস 225, লাস্টেরটা হচ্ছে এস স্কোয়ার, সরি 625 এস স্কোয়ার প্লাস 625। বলেন কোনটা কিসের জন্য। শুরুর ইকুয়েশনটা ভাই এটা কি করলেন? মাথায় ঢুকছে না। আচ্ছা, ভাই আমি বের পুরোটা হবে করতে বলতেছি কোনটা আন্ডার ড্যাম, কোনটা ওভার ড্যাম, কোনটা কিসের জন্য এটা বলতে বলতেছি। মধ্যখানটা হবে ওভার ড্যাম্প ভাইয়া। হ্যাঁ, মানে দুই নাম্বারটা হবে ওভার ড্যাম্প। এটা কি আন্ডার ড্যাম এটা বলতেছেন। না না, নিচেরটা ভাই, নিচেরটা ওভার ড্যাম্প। আরেকজন বলছেন কি জানি বুঝেন না, একটু আমার বলেন তো কি বুঝেন নাই। আমি বুঝি আর না আপনি এক আসলে কি বুঝেন। এক নাম্বারটা কি ক্রিটিক্যাল ড্যাম্প হবে? আমি তো আসলে জানি না 1 নাম্বারটা কি ড্যাম হবে। না, আমি বলতেছি এই যে চারটা ইকুয়েশন তো চার রকমের, এগুলা কোনটা কোন নামটা হবে এটাই তো জিজ্ঞেস করছেন, তাই তো ভাই? এটাই জিজ্ঞেস করছি আর। আচ্ছা আচ্ছা। স্যার আমরা প্রথমে হচ্ছে ওমেগা এন এর মান বের করব, তারপরে এস ইকুয়াল টু যেটা হচ্ছে ওই যে ফার্স্টে জাস্ট এই যে এই জিনিসটা, এটা হচ্ছে বি, হুম এই বি সমান হচ্ছে ওমেগা এন স্কোয়ার। বি এর ভ্যালু কত, 400 হুম ধরবেন। তাহলে ওমেগা এন এর ভ্যালু কত বলেন তো, 20, তাই না? ভাই ওইটা হবে আন্ডার ড্যাম্প 0.3 একটু জিটার মান। আপনারা নিজেরা বের করেন, তাহলে জিনিসটা বেশি ভালো মনে থাকবে। আমি করে দিলে আচ্ছা, তো আমি করে দিব, সমস্যা নাই, একটু আপনারা করেন। আমি করে দিলে তো কোনো সমস্যা নাই, বাট করে দিলেই তো ভেজাল।
আজকে রনি পারভেজের যতগুলা ম্যাথ আছে এই রিলেটেড সবগুলা করার ট্রাই করবেন। আমি করে দিব। ভাইয়া হয়ে গেছে, কিন্তু নিচেরটা তো নিচেরটা জিটার ভ্যালু 0 ভাই। জিরো জিরো। জি 0 0 হলে কি হয়? আনড্যাম। জি, প্রথম কার্ডটা হবে ভাইয়া আন্ডার ড্যাম 0/3 আন্ডারড্যাম। জিটার মান। দ্বিতীয়টা হবে এটা ওভার ড্যাম। ওভার ড্যাম। এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম নাকি? ড্যাম জি 1। হ্যাঁ, আর আর এটা এটা তো হচ্ছে আনড্যাম। এটা কি জি। সবাই পারছেন না আমি করে দিব? স্যার পারিনি, ওই যে জিটার মানটা কোনটা ধরবো? আচ্ছা ঠিক আছে। আপনাকে এটা পারতে গেলে, এই ম্যাথ গুলা পারতে গেলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেইন সমীকরণ বি ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। ক্লিয়ার? এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, এখন জি এটার সাথে যদি এটা, আর আমরা কি জানি জিটার ভ্যালু বের করবো। এখানে কি বের করব? জিটার ভ্যালু। আমরা জানি যে জিটার ভ্যালু যদি 0 হয় আনড্যাম, এটা আগে মনে রাখতে হবে। আনড্যাম। জিটার ভ্যালু যদি 1 হয় ক্রিটিক্যালি ড্যাম। জিটার ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয় ওভার ড্যাম। আরেকটা বলেন তো, 0 থেকে বড় 1 এর থেকে ছোট, এটা হলে কি হবে? আন্ডার এটা ড্যাম। হচ্ছে আন্ডার ড্যাম্পড। এই কয়টা মাথায় রাখতে হবে আর এই সমীকরণটা জানতে হবে। এই সমীকরণের সাথে যদি এটা কম্পেয়ার করেন তাহলে প্রথমটা কি এখন হবে? স্যার পারবো ইনশাল্লাহ কম্পেয়ার করতে, আমি এটাই বুঝতে ওমেগা এন পারছিলাম না স্কোয়ার যেটা। সমান কত? 400 করে দিচ্ছি, সমস্যা নেই। ওমেগা এন এর ভ্যালু কত? 20। এটার সাথে এখন এটা কম্পেয়ার করবে। কম্পেয়ার করলে কি 2 জিটা ওমেগা এন এর ভ্যালু কত? 12। ওমেগা এন এর ভ্যালু কত বসাবেন? 20। তাহলে জিটার ভ্যালু কত হবে? 12 ডিভাইডেড বাই 40। কত আসতেছে ভ্যালু? 0 থেকে বড় 1 এর থেকে ছোট। তাহলে প্রথমটা হচ্ছে আপনার আন্ডার ড্যাম। তাহলে এক নাম্বারটা হচ্ছে আন্ডার ড্যাম। ওই যে ক্লিয়ার? এক পাশে 2 আছে, ওই 2টা তো ওই পাশে 12 6 হয়ে যাবে না? বুঝি নাই। 2 জিটা ওমেগা এন, তো জিটা হুম, ওমেগা এন হইলে 2 দিয়ে 12কে ভাগ করতে হবে না এই পাশে, তো করেন, ছয় হয়ে সমস্যা যাবে। নাই। আপনি চাচ্ছেন এই 2 কাটাকাটি দিয়ে 6 যাবে, তাহলে 6 এর নিচে কত আসবে? 20। একই তো কথা। তাও তো ছোটই হবে। 12/40 যে কথা, 6/20 একই কথা না? আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটা মাথায় নাই। আচ্ছা করেন, সবগুলা করেন। আশা করি এটা পারবেন। এটা তাহলে মুছে ফেলি। স্যার শেষেরটাই কি ওই যে টু জিটার ভ্যালু 0, দেখেন এখানে ভিটার জিটার কোনো ভ্যালু 0? পোর্শনই নাই। হ্যাঁ, পোর্শন 0 নাই হইলে তাই কি? বলছে। হ্যাঁ আনড্যাম। আচ্ছা ঠিক আছে। এটা পারবেন। এটা একদম এই সমীকরণ মুখস্থ করতে হবে, এটা একদম জি মুখস্থ স্যার। করে ফেলতে। অনেক বেশি মুখস্থ করার কিছু দিচ্ছি না আমি। আমি আবার লাস্টে সামারি বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা সেকেন্ড, আচ্ছা প্রথম কথা, এটা হচ্ছে একটা ওভার ড্যাম। ধরেন এটা বাড়তে আছে, এটার কোনো সেটেলিং টাইম আছে? সেটেলিং টাইম মানে কি? যখন এটার ভ্যালু 98% এর কাছাকাছি থাকবে তখন যে সময়টা পাবো সেটা হচ্ছে আমার কি? সেই সময়টা হচ্ছে আমার সেটেলিং টাইম, তাই না? আমার কথা বোঝা যাচ্ছে না মনে হয়, না? পার্সেন্ট ভাই, হলো আবার সেটেলিং, আবার আর একটু শোনা বলুন। 10 যাচ্ছে জি। থেকে 90%। না, সেটেলিং টাইম জিনিসটা কি? সেটেলিং টাইম যখন আপনার ভ্যালু বেশি 98% হবে হবে। তখন যে সময়টা পরে হবে সেটা হচ্ছে আপনার সেটেলিং টাইম। একটা ওভারড্যাম্প একটা সিগন্যালের এটার ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়তে আছে,
এটার 98% বলতে কিছু আছে, 98% বলতে তো কিছু নাই, তাই না? তার মানে ওভার জি ভাই। ড্যাম্পে অ্যাকচুয়ালি আপনার কোনো সময় অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। এটা না আছে পিক টাইম, না আছে সেটেলিং টাইম, না আছে রাইস টাইম, কারণ এটার ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়তেছে। এটার ভ্যালু আপনি কখন কত পাবেন এটা বুঝার কোনো উপায় নাই। ক্লিয়ার? জি জি ভাই। এরপরে হচ্ছে আপনার আনড্যাম্প। একটু আনড্যাম্পের দিকে তাকান। আনড্যাম্প হচ্ছে এরকম, সাইনোসয়েডের মতো। কন্টিনিউয়াসলি অসিলেটিং হচ্ছে। আমি যদি বলি এটা পিক টাইম 10 মিলি সেকেন্ড, কিন্তু এরপরে তো আবার এটা আবার নিচে চলে যাইতেছে, তাই না? তার মানে ওইটা কিন্তু এটা পিক টাইম না, আবার এটা আবার টপে যাইতেছে। আবার দেখেন এটা কখনো সেটেলই হচ্ছে না। এটা কি কোনো সেটেল হচ্ছে? কখন এটার ভ্যালু একদম স্টেবল থাকতেছে? না ভাই, এটার ভ্যালুটা কখনো স্টেবল থাকতেছে কি? না ভাই, না। কখনো স্টেবল থাকতেছে না। দেখেন কন্টিনিউয়াসলি সে অসিলেট করতেছে, কন্টিনিউয়াসলি সে মুভ করতেছে। তার মানে কি এটা কখনোই সেটেলই হবে না। এটা কখনোই কি হবে না? কখনোই আমার এটা সেটেলই হবে না। তার মানে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে ওভার ড্যাম্প এবং আনড্যাম্পের কখনোই আপনার কি কি বের করতে বলবে না, পিক টাইম, সেটেলিং টাইম, এই হাবিজাবি টাইম কোনোটাই বের করতে বলবে না। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। মানে তিনটা আমাদের হাতের অপশন থেকে তিনটা বাদ: আনড্যাম, আন্ডার ড্যাম, ওভার ড্যাম। আনড্যাম্প, আন্ডারড্যাম্প বাদ না তো, আন্ডারড্যাম্প তো বাদ দেয়নি। আনড্যাম্প বাদ দিতে বলছি, আনড্যাম্প দুইটা বাদ দুইটা দিতে বলছি, দুইটা বাদ দিতে দুইটা। বলছি, আরেকটা বাদ যাবে। আরেকটা হচ্ছে আপনার নরমালি ক্রিটিক্যালি ড্যাম্প যেটা আছে, দাঁড়ান আমি বলতেছি ক্রিটিক্যাল ড্যাম্প। আচ্ছা, ক্রিটিক্যাল ড্যাম্প যেটা আছে সেটা জাস্ট আপনার এখান থেকে শুরু হয়, খুব কুইকলি সে তার পিকে চলে যায়, খুব কুইকলি ঠিক তার পিকে চলে যায়। মানে এটা হচ্ছে আপনার, দেখেন এটা পোল একটা, এটা পোল কি একটা, একই জায়গায় দুইটা পোল থাকে। ক্রিটিক্যালি ড্যাম্পের কি থাকে বলেন তো? একই জায়গায় আপনি দুইটা পোল পান। একই জায়গায় দুইটা পোল থাকার কারণে এটা অ্যাকচুয়ালি খুব ফাস্ট, খুব ফাস্ট এটা কিসে চলে যায়, কিসে জানি, এটার আউটপুটে চলে যায়, খুব ফাস্ট এটার আউটপুটে চলে যায়। সো এটার অ্যাকচুয়ালি কোনো, এটার কোনো সেটেলিংই নাই। মানে সেটেলিং টাইম কেমন, ধরেন আপনার 98% স্টেবল করতেছে। যেমন আন্ডার ড্যাম্পের কথা যদি আমি চিন্তা করি, এই দেখেন বাড়তেছে এমনি 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 করে একটা একটা না একটা সময় আপনার কি হয়ে যেতেছে, সে সেটেল হচ্ছে। সে ঠিক 98% তার ভ্যালু সে রাইখে দিচ্ছে, কিন্তু এ তো একেবারেই তার পিকে চলে যাইতেছে, একেবারেই তার পিকে চলে যাচ্ছে। এটার সেটেল হওয়ার কিছু নাই, এটার সেটেল হওয়ার কিছু নাই। সেই জন্য এইটারও অ্যাকচুয়ালি খুব একটা বেশি ম্যাথ আসে না। সেকেন্ড অর্ডার সিস্টেমে শুধুমাত্র আন্ডার ড্যাম্পের ম্যাথ গুলো আসে। কার ম্যাথ গুলো আসে? আন্ডার ড্যাম্পের ম্যাথ গুলো আসে। আমি কথা বুঝাইতে পারছি কি? জি ভাই। জি। আচ্ছা, সো কি কি ম্যাথ আসে আর কি কি সূত্র মুখস্থ করতে হবে, কি কি সূত্র গিলতে হবে, এটা একটু দেখেন। প্রথম কথা হচ্ছে ওভারশুট, পার্সেন্টেজ অফ ওভারশুট। আচ্ছা, পার্সেন্টেজ অফ ওভারশুট এর মানে হচ্ছে যে, ধরেন আপনার এটা হচ্ছে একটা আন্ডার ড্যাম্পের একটা পজিশন, আপনার এটার ফাইনাল ভ্যালু হচ্ছে ধরেন এটা 100% ভ্যালু, বা ধরেন এটা 10, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। এখন দেখেন পার্সেন্টেজ অফ ওভারশুট মানে হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইনাল ভ্যালুর ঠিক কত পার্সেন্ট বেশি, সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারশুট। কথা কি বুঝতে পারছি? জি আমার কথা কি বুঝতে পারছি? ধরেন এটা হচ্ছে আমার 20 আর এটা হচ্ছে আমার 10, তার মানে এটার পার্সেন্টেজ অফ ওভারশুট হলো 20 মাইনাস 10 ডিভাইডেড বাই কত, 10, তার মানে কত, 100%। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার রাইস টাইম। ঠিক সিমিলারলি এটারও রাইস টাইম, এটা রাইস টাইম আসে না।
আবার বলতেছি, সেকেন্ডারি অর্ডারের সিস্টেমের রাইজ টাইম আসে না। রাইজ টাইম বের করতে হলে আরেকটা গ্রাফের প্রয়োজন। নিশ্চয়ই টিচাররা রাইজ টাইম বের করার জন্য আরেকটা গ্রাফ আইকা দিবে না। তারপর বলতেছি রাইজ টাইম কি জিনিস। রাইজ টাইম হচ্ছে 0.1 থেকে 10% থেকে 90% যাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমার রাইজ টাইম। ক্লিয়ার? এটা কিন্তু আগে আমরা জানি 10% থেকে 90% যেতে যে এটা লাগে সেটা কি টাইম? রাইজ রাইট টাইম, তাই টাইম। না? হ্যাঁ আচ্ছা ভাই আগে দেখাইছি। আচ্ছা, পিক টাইম। পিক টাইম জিনিসটা কি? পিক টাইম হচ্ছে যে একদম পিকে যাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পিক টাইম। এটা বোঝানোর কিছু নয়। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে সেটেলিং টাইম। সেটেলিং টাইম কি জিনিস? সেটেলিং টাইম জিনিসটা হচ্ছে যে সে যখন তার +-2% এসে স্টেডি স্টেট করবে। ধরেন এটার ভ্যালুটা দেখেন এখানে বাড়তেছে আবার কমতেছে, বাড়তেছে কমতেছে, একটা সময় যে তার ভ্যালু ঠিক 98 মানে 2% এর এদিক সেদিক থাকবে। ধরেন এটার ভ্যালু হচ্ছে 100, এটা ধরেন ভ্যালু ধরেন 100, হ্যাঁ, এটা ধরেন 200, 200 দেখেন এখানে ধরেন 220, এখানে ধরেন আবার 220, 210, 210, এরকম কমতে 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 ধরেন 102 আর 100-র মধ্যে যখন সে থাকবে তখন সেই জায়গাটা হচ্ছে যে আপনার কি সেটেল হলো সে। বুঝতে পারছি? মানে যখন সে ফাইনাল ভ্যালুর 2% এদিক সেদিকে যে সময় থাকবে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার সেটেলিং টাইম। বাই স্টেডি স্টেট যখন আমি ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সেটেলিং টাইম। যে টাইমে 98% হয় এটা কি ভ্যালু এটা সেটাই কি সেটলিং। স্টেডি স্টেট ভ্যালু কে এই যে সেটেলিং টাইম এটাই? এটাই মানে স্টেডি স্টেট ভ্যালু, মানে মোটামুটি বলা যাচ্ছে 98% এর আশেপাশে হচ্ছে এর ভ্যালুটা। যে সময় পরে হবে 98% আশেপাশে সেটা হচ্ছে সেটেলিং টাইম। ক্লিয়ার? ট্রানজিয়েন্ট পার্টটা, তাহলে ট্রানজিয়েন্ট পার্টের সময় এই টাইম রে কি টাইম বলে? মানে বুঝিনি। স্টেডি স্টেটের সময় ধরলাম এটা সেটেলিং টাইম হচ্ছে স্টেডি স্টেটের সময়, হুম কিন্তু হুম। ট্রানজিয়েন্ট পার্টের সময় তখন এই এই সময়টারে কি সময় বলে? ট্রানজিয়েন্ট পার্ট বলতে কোনটা বুঝাইতেছেন? একটু না ওইটাকে ওই এখানে হ্যাঁ তো আছে যখন আপনার, আপনার পিক টাইম, আপনার হ্যাঁ হ্যাঁ হচ্ছে যে রাইজ টাইম, আর সেটেলিং টাইম, আর পার্সেন্টেজ অবশ্য, এই চারটা জিনিসই আপনার এখানে ডিটারমাইন করা আছে। আর কোনো জিনিস তো এখানে নাই, চাই নাই আসলে। আচ্ছা আচ্ছা। সো এখন হচ্ছে যে এই তিনটা ভেজাইল্লা জাত আছে, এই তিনটা ভেজাইল্লা জাতের যে সূত্রটা ইহা আপনার পরীক্ষার আগের রাতে 2বার লিখতে হবে, আদারওয়াইজ আপনি মনে রাখতে পারবেন না। প্রথম হচ্ছে পিক টাইম, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারশুট, তারপরে হচ্ছে আপনার সেটেলিং টাইম। সহজটা বলে দিই, সেটেলিং টাইমের সূত্র হচ্ছে 4/z ওমেগা এন। দেখেন এই ভ্যালু গুলা কিভাবে আসছে। ওই ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেমন আমি ইনভার্স ল্যাপ্লাস করায়া 98% বসায়া টি এর যে ভ্যালু পাইছি, যে সেটেলিং টাইম আসছে, এটারও ঠিক সিমিলারলি ওইভাবেই সেটেলিং টাইম আসবে। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু আমারে বলেন ওই জিনিসটার ইনভার্স ল্যাপ্লাস কইরা তার মধ্যে 98% বসায় তার মধ্যে যে জিনিসটা আপনি করলেন, আপনি বুঝলেন, আলটিমেটলি কি আপনার মনে থাকবে যে আমি প্রমাণ করে করছিলাম দেখে মনে থাকবে? তো শুধু শুধু এত পেরেশানি নেওয়ার দরকার নাই। আন্ডার ড্যাম্প কন্ডিশনের সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে সেটেলিং টাইমের সূত্র কি এইটা, এটা জাস্ট জাস্ট মাথায় রাখেন। একটু দেখেন মিল আছে, একটু দেখেন মিল আছে, কি মিল বলেন তো? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সেটেলিং টাইমের সূত্র কি ছিল বলেন তো? 4/a, ছিল, আর এখানে 4/zeta ওমেগা ওমেগা এন। ওমেগা। এ আর ওই এ কিন্তু এক জিনিস না, জাস্ট মনে রাখার সুবিধার্থে এটা আপনি মাথায় রাখতে পারেন। ঠিক আছে? এইটা কি আন্ডার ড্যাম্পড এর জন্য? আন্ডার ড্যাম্পের জন্য, আন্ডার ড্যাম্পই আসে পরীক্ষা, আর কোনোটা আসে না। পার্সেন্টেজ অফ ওভারশুট, পার্সেন্টেজ অফ ওভারশুটের সূত্রটা একটু মজা, বেশ মজা। ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই ডিভাইডেড বাই 1 মাইনাস জিটা স্কোয়ার ইন্টু 100%। একটু ভেজাইলা, হ্যাঁ একটু ভেজাইলা। এটা আপনার পরীক্ষার আগের রাতে একবার প্র্যাকটিস করে যেতে হবে যদি আপনি কোয়ান্টাম সিস্টেম পড়তে চান, কারণ এই সূত্র আপনি এত কিছু পড়ার পরে এটা মনে থাকবে না। ক্লিয়ার?
এখন পার্সেন্টেজ অফ ওভারশুট আপনি কিভাবে পাইলেন? হ্যাঁ, ওইটা যে দেখালেন যে পিক থেকে ওইটা ম্যাক্সিমাম মানে সেটেলিং বাদ দিয়ে যেটা করলেন পার্সেন্টেজ, এটা আবার এই কি যে হবে? এখানে প্রমাণ আছে বুঝছেন, এখন এই প্রমাণ পড়ান আপনার ঠেকা পড়ে রয়েছে বলেন। আর এই প্রমাণ এরা 4 লাইন করছে, হ্যাঁ আপনি ভাইবেন না এটা 4 লাইনের ম্যাথ, হ্যাঁ ওরা মাঝখানে না হলে 50 লাইনের গ্যাপ দিচ্ছে। তার মানে ভাই আপনি প্রথমে যেটা দেখালেন ওভাবে করলে, ওভাবে মান দেওয়া থাকলে ওভাবে করলে হবে একই, ও করলে হবে, এভাবে থাকবে। জি এটা সূত্র আচ্ছা। এটা, এই যে সূত্র এটা দেখেন, দেখেন লেখা আছে সি ম্যাক্স Clear? মাইনাস সি ফাইনাল ডিভাইডেড বাই সি ফাইনাল ইনটু 100, ক্লিয়ার? জি কিন্তু জি। ওইরকম ম্যাথ দেয় না আসলে। আচ্ছা, এরপরে আচ্ছা। আরেকটা কি জিনিস প্রয়োজন আপনার বলেন তো? পিক টাইম। আমি আবার বলতেছি রাইস টাইম দেয় না, পাই যেটা দেয় না সেটা আমার পড়ার দরকার নাই। ওমেগা এন 1/1 মাইনাস জিটা স্কয়ার। কথা কি ক্লিয়ার? তিনটা Clear. সূত্র একটু খাতায় লিখে নেন। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে পিক টাইমের সূত্র কি ছিল বলেন তো? 2.2 ডিভাইডেড বাই কি ছিল? এ ছিল, তাই না? এ ফার্স্ট ছিল। অর্ডারে কোনো জি। ফার্স্ট অর্ডার আরেকটা Right জিনিস ছিল, time. সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট টি সি ইকুয়াল টু 1/a। টিএস টিপি, টিপি পার্সেন্টেজ অফ ওভারশট, আর টিএস, এই 6টা সূত্র আপনার প্রয়োজন। আর কি প্রয়োজন বলেন তো? আর প্রয়োজন হচ্ছে ওই যে কনস্ট্যান্টটা, এই যে এই বেটা, এই ফাজিল বেটাকে প্রয়োজন, এস স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। এটা কার সাথে তুলনা করবেন? এটা হচ্ছে যে বি এস স্কয়ার প্লাস এস প্লাস বি, এটার সাথে এটার তুলনা হয়, হ্যাঁ। আর কি জিনিস মনে রাখার দরকার? ওই যে একটা সলভ করাইছিলাম, এর ভ্যালু কখন হলে ওভার ড্যাম, কখন হলে আন্ডার ড্যাম, কখন হলে ক্রিটিক্যাল ড্যাম, কখন হলে আনড্যাম, ক্লিয়ার? একটু হচ্ছে চ্যাপ্টার 4 থেকে আপনার প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন নাই। ভাইয়া ওই যে একটা সমস্যা, বলেন। পিক টাইমে রনি বার্গের যে সূত্র দেওয়া আছে, উপরে হচ্ছে এন পাই বাই ওমেগা ডি। হুম হুম হুম। আচ্ছা, সমস্যা নাই, আপনি এটা দিয়ে করেন না, এটা দিয়ে করলেও আপনার হবে, সমস্যা নাই, আপনি রনি বার্গেরটা দিয়ে করলেও হবে। না ওমেগা ডি আসলে কোথা থেকে সেটা চিন্তা করতেছি আর কি। আচ্ছা, এই যেটার ভ্যালু হচ্ছে ওমেগা ডি, আমি এখানে যাব, আচ্ছা আচ্ছা এইটার ভ্যালু হচ্ছে ওমেগা ডি, এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা ডি, হ্যাঁ। আর উপরে যে এন যেটা আছে, এন হচ্ছে হলো আপনার ওই সাইন ওমেগা টির যে ভ্যালু গুলো আছে না, এন পাই। মনে করেন যে আপনি সাইন 0 ডিগ্রির মানও 0, সাইন 360 এর মানও 0, আবার ধরেন হচ্ছে যে সাইন 720 এর মানও 0, ওই এনটা অ্যাকচুয়ালি আপনি ওই এনটা এখান থেকে নেওয়া, বুঝছেন? মানে কতবার সাইকেল কমপ্লিট করতেছে এরকম কিছু। সাইকেল কমপ্লিট করতেছে, এটা এন এর ভ্যালু 1 ধরলেও হয়, 1 ধরবেন, শেষ। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ভাইয়া, ওটা দরকার নাই, হ্যাঁ বলেন। ওই যে সেটেলিং টাইম, আচ্ছা মানে 5% টলারেন্স 2% টলারেন্স এগুলোর ক্ষেত্রে আর কি কেমনে? হুম হুম। 3 ডিভাইড বাই জিটা ওমেগা এন দিছে একবার, আবার 4 ডিভাইড বাই জিটা ওমেগা এন এরকম, এটা কেমনে কি একটু যদি বলতেন? রনি পারভেজে, জি ভাই, জি রনি পারভেজ। এখন সেটেলিং টাইমে আমি দেখতেছি, অ্যাকচুয়ালি সূত্র ঘাপ মারছে, বুঝছেন? একটা বড় সূত্র আছে সিটির, সেই সিটির মধ্যে সিটির ভ্যালু হচ্ছে আপনার কি করছে আর কি জানি, সিটির বিভিন্ন ভ্যালু বসায় আসলে এই কাজটা করছে। এখন আপনি যদি ওইভাবে পড়তে যান, তাহলে এইখানে হচ্ছে আপনার মেইন সূত্র যদি আপনি দেখতে যান, মেইন সূত্রটা হচ্ছে আপনার টি সমান মাইনাস লন। আপনি কয়টা মুখস্থ করবেন? এক কাজ করেন, সবগুলাই মুখস্থ করেন। পার্সেন্টেজ 1 মাইনাস জিটা স্কয়ার জিটা ওমেগা এন। আপনি যদি এটা মনে রাখতে পারেন, তাহলে আপনি সবই মনে রাখতে পারবেন। ধরেন আপনার 2% ওভারশুট লাগবে, আপনার কত পার্সেন্ট লাগবে? 2% ওভারশুট লাগবে, তাহলে এখানে পার্সেন্টেজের জায়গায় কি দিবেন? 2 ডিভাইডেড বাই 100 দিবেন। আপনার যদি 3% প্রয়োজন হয়, তাহলে 3 ডিভাইডেড বাই 100 দিবেন।
আপনার যদি 4% প্রয়োজন হয় 4/100 দিবেন, ওইটা দিয়ে ম্যাথ আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, মানে খুবই কম, খুবই কম। তারপরেও দেখে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমরা ম্যাথ করি, হ্যাঁ। আরেকটা টপিক জি। আছে, এখানে বের করেন, টিপি বের করেন, টিএস বের করেন, পার্সেন্টেজ অফ ওভারশুট বের করেন। বা টিপি হবে 0.8472 সেকেন্ড, আর টিএস হবে 2.667, কি আর টিএস? ওভারশুট হবে জিটিএস টিএস তো 4 সেকেন্ড আসে। টিএস কত আসছে আপনার? সরি, টিএস কত আসছে? 2.667, হ্যাঁ হইছে, রনি পারভেজ ম্যাথ এটা ভুল আছে। তারপর আর ওভারশুট আসছে 28.05%। তো যাই হোক, রনি পারভেজের বই হিসাবে অ্যান্সার অন্যটা আসছে, এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি এখন বুঝতে পারতেছি না আসলে। হ্যাঁ, সো সমস্যা নেই, আপনি ই করেন, রনি পারভেজের বই হয়তো ম্যাথের অ্যান্সার ভুল আছে। পার্সেন্টেজ অফ ওভারশুটের সূত্র কি দিচ্ছেন? ই টু দি পাওয়ার উপরে কি দিচ্ছেন? জিটা পাই ডিভাইডেড 1 মাইনাস জিটা √1 মাইনাস স্কয়ার। জিটা স্কয়ার। ঠিক আছে, ওই রনি পারভেজের অ্যান্সার ভুল আছে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, এটা হলো সূত্রটা জাস্ট মাথায় রাখবেন, সূত্র মাথায় রাখলে এগুলো পারবেন বুঝ। বাট এগুলোর ভ্যালু আসলে কি, মানে যদি বুঝতে চান তাহলে আমি আপনাদের অবশ্যই ওয়েলকাম করব, কন্ট্রোল সিস্টেমের যে বইটা আছে, নিচের বইতে সুন্দর ডিটেইলসে লেখা আছে সবকিছু, সবগুলো আপনি ইজিলি পেরে যাবেন। আচ্ছা, তো আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখব। ধরেন আপনার পোল দেওয়া আছে, জিরোস আর পোল দেওয়া আছে, কি দেওয়া আছে? জিরোস আর পোল। এই জিরোস আর পোল থেকে আপনাকে বের করতে হবে এই আপনার সেটেলিং টাইম, পার্সেন্টেজ অফ ওভারশুট, হাবি জাবি বক্কর চক্কর, এগুলো বের করতে হবে। ক্লিয়ার? জিরোস আর পোল দেওয়া আছে, জিরোস আর পোল থেকে আপনাকে এই জিনিসগুলা বের করতে হবে। আচ্ছা,
সো মাথায় রাখবেন জিরো সার পোল থেকে এই জিনিসগুলা বের করা প্রথম কথা খুব একটা বেশি কঠিন কোনো কাজ না, খুবই সহজ কাজ। ঠিক আছে, তো প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার ধরেন ড্যাম্পিং রেশিও হচ্ছে যে এই যে পোল যেটা আছে সেন্টার থেকে আপনি যদি এরকম একটু অঙ্কন করেন, সেন্টার থেকে আর এখানে ধরেন একটা পোল আছে, এই যে অ্যাঙ্গেলটা যেটা আছে এই অ্যাঙ্গেলের যে থিটা, অ্যাঙ্গেলকে আমি থিটা বলবো, জিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই অ্যাঙ্গেলের cos থিটা, যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের cos থিটা, যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের cos থিটা। এবং আপনার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে এই যে ওমেগা এন এর যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে এই যে যে অতিভুজটা আছে সেই অতিভুজটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই অতিভুজটা। একটু আগে একজনের কথা বলা হয়েছে ডাব্লিউডি, ডাব্লিউডি হচ্ছে এই লম্ব সরি ভূমি বরাবর যে ভ্যালুটা এইটা, এইটা হচ্ছে আপনার ডাব্লিউডি। আপনার এই যে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলের cos থিটা হচ্ছে আপনার জিটা, তাহলে জিটা সমান কি হবে, এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছেন পোলের যে অ্যাঙ্গেলটা পাচ্ছেন সেই অ্যাঙ্গেলের cos থিটা হচ্ছে আপনার জিটা, পোলের যে অ্যাঙ্গেল পাচ্ছেন সেই পোলের অ্যাঙ্গেলের যে কোসাইন থিটা cos থিটা হচ্ছে আপনার জিটা। আপনার ওমেগা এন কি, ওমেগা এন হচ্ছে এই অতিভুজের ভ্যালু হচ্ছে এই কোণের সাপেক্ষে অতিভুজের ভ্যালু হচ্ছে ওমেগা এন। আর ওমেগা ডি হচ্ছে এই যে ভূমি যেটা আছে এই ভূমির ভ্যালু হচ্ছে ওমেগা ডি। একটু কি বুঝছি, একটু আপনার মাথায় রাখতে হবে, এইটা আপনার জানতে হবে যদি পোল থেকে আপনি টিপি পার্সেন্টেজ অফ ওভারশুট হাবিজাবি বের করতে চান। তাহলে আমরা একটা বের করি। ধরেন আপনার এরকম একটা পোলের লোকেশন দিয়েছে, আচ্ছা সরি ওমেগা ডি আমি একটু ভুল বলছি, ওমেগা ডি হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব, ওমেগা ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব, ওমেগা ডিটা ভূমি না, ওমেগা ডি হচ্ছে লম্ব। আচ্ছা যাই হোক আমরা আস্তে আস্তে করতেছি, সমস্যা নাই। ধরেন এটার যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে বলতে পারবেন? এইটুক হচ্ছে আপনার 3 আর এইটুক হচ্ছে আপনার কত 7, এইটুক 3 এইটুক কত 7, তাইলে আপনার tan থিটা যদি চিন্তা করেন তাহলে উপরে কি আসবে বলেন তো, এই কোণের লম্ব সাপেক্ষে লম্বকে লম্ব হচ্ছে 7, 7, ভূমি হচ্ছে 3, তাহলে থিটার ভ্যালু কত, tan ইনভার্স 7 ডিভাইডেড বাই 3, তাহলে জিটার ভ্যালু কত cos এই থিটাটা কত আসতেছে, জিটার ভ্যালু দেখেন তো 0.3939। 0.394। আচ্ছা হ্যাঁ আর ওমেগা এন এর ভ্যালুটা কত আসবে, রুট ওভার অতিভুজটা, এই অতিভুজটার ভ্যালু 7 স্কয়ার যোগ 3 স্কয়ার কত আসবে, এটা ভাই ওমেগা 7 এন তো পয়েন্ট বললেন, ভাই অতিভুজ তো অতিভুজ বললেন ওমেগা ডি। না না, ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অতিভুজটা হচ্ছে ওমেগা এন। আর এই যে লম্ব যেটা এই লম্বটা হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা ডি। আচ্ছা ওমেগা ডি আপনার জানার দরকার নাই, আপনি ওমেগা ডি এর সূত্রও বোঝার দরকার নাই, সমস্যা নাই। আমি এটাই বলছি ওমেগা এন হচ্ছে হলো আপনার অতিভুজটা হচ্ছে ওমেগা এন। আমি দেখেন মনে করে দেখেন অতিভুজের কথাই বলছিলাম। জি ভাই জি, পরে আবার ওই যে বললেন যে ডি, তো তার মানে ভূমি বলেছিলেন ডি। হ্যাঁ ভূমি ডি বলেছিলাম, ওইটা অ্যাকচুয়ালি ভুল, ভূমি ডি না, লম্বটা অ্যাকচুয়ালি ডি।
আচ্ছা, আপনার তো আচ্ছা জানার ঠিক আছে। দরকার না, আপনার ওমেগা এন এর ভ্যালু জানলেই তো আপনার কাজ হয়ে গেল, তাই না? জি ভাই। আপনি যদি জিটার ভ্যালু জানেন আর ওমেগা এন এর ভ্যালু জানেন, তাইলে তো আপনি বুঝে গেলেন যে আপনার কি, আপনার সবকিছুর ভ্যালু পেয়ে গেলেন আপনি। 7.615। 7.61। আচ্ছা দেখেন, পোলের লোকেশন যদি দিয়ে দেয় তাহলে আপনি জেড এর ভ্যালু বের করতে পারবেন। আর জেড এর ভ্যালু যদি বের করতে পারেন তাহলে ক্রিটিক্যালি ড্যাম্প, ওভার ড্যাম্প, আনড্যাম্প পারবেন না? জি। ঠিক আছে, এটা মাথায় রেখে ভাই লোকেশন তো দুইটা, উপরে একটা নিচে একটা, তো এখন ডাবল ভ্যালু হবে নাকি? যে কোনো একটা নিলেই হবে। এখানে আপনি স্কোয়ার করেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম, অ্যাঙ্গেলের যে এই অ্যাঙ্গেলটা যে কথা, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম কথা। এই দুইটা অ্যাঙ্গেল সেম না হয়? হ্যাঁ জি ভাই। ওই এরা কি জানি, সর্বসম। সর্বসম আর কি, প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা বাহু সমান। তাহলে ওমেগা এন এর ভ্যালু পাইছেন, তার মানে ওমেগা এন এর ভ্যালু যদি আপনি পেয়ে যান তাহলে পার্সেন্টেজ অফ ওভারশুট পেয়ে যাবেন, টিএস পেয়ে যাবেন, টিপি পেয়ে যাবেন। আশা করি এখান থেকে বের করতে পারবেন। জি ভাই। লাস্ট একটা ম্যাথ করব আমরা। এটা আসছে জিটিসিএল 2016-তে। আপনাকে দিয়ে দিছে স্টেডি স্টেট গেইন, স্টেডি স্টেট গেইন 3, আর হচ্ছে আপনাকে ট্রান্সফার ফাংশন বের করতে বলছে, ট্রান্সফার ফাংশন বের করতে বলছে, ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। নিচে হচ্ছে আপনার আপনার ট্রান্সফার ফাংশনের জিরো সার্পল দিয়ে দিছে, এখানে একটা দিয়ে দিছে, এখানে একটা দিয়ে দিছে। এই বরাবর হচ্ছে আপনার জে, এ বরাবর হচ্ছে মাইনাস জে, আর এখানে হচ্ছে একটা জিরো আছে, -1। এইখানে এই বরাবর দেখেন আপনাকে কি কি দিয়ে দিল বলেন তো? জিরোস দিয়ে দিছে, আর কি দিয়ে দিছে? পোল দিয়ে পোল। দিছে। আপনাকে কি বের করতে বলছে? ট্রান্সফার ফাংশনটা বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা একদম ক্লাসের শুরুতে যেটা পড়াইছিলাম, উপরে যেটা থাকে আর নিচে যেটা থাকে, উপরেরটা কি বলেন তো? জিরো। উপরেরটা কি বলেন তো? জিরো। জিরো, তাই না? তাইলে জি। এখানে জিরোর ভ্যালু কত বলেন তো? -1, তাই না? জি। জিরোর ভ্যালু -1। আচ্ছা, সূত্র অনুযায়ী আপনার এখানে জিরো ভ্যালু কিভাবে পাবেন, মানে উপরে তাহলে অ্যাকচুয়ালি কি হবে? উপরে অ্যাকচুয়ালি কি হবে বলেন তো? এস, S+1। S+1 এস হবে। প্লাস S+1 হবে। ভেরি গুড। কারণ S+1 যদি দেন, সেই S+1 এর ভ্যালু যদি আপনি জিরো বসান, তাহলে এস এর ভ্যালু -1 পাবেন। আপনি কার ভ্যালু পাবেন? জিরোস এর ভ্যালু পাবেন। ক্লিয়ার? জি। মানে মেইনলি সূত্রটা তাহলে কি হইলো? S -Z1, এটাই হচ্ছে আপনার সূত্র। যদি জিরোস দুইটা থাকতো তাহলে S -Z2 দিতাম। ক্লিয়ার? জি। কারণ জিরোস কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে সূত্রটা কি হয়? S-Z1, S-P1। পোল এখানে কয়টা আছে? দুইটা পোল আছে, S-P1। আর এটার সাথে একটা কি গুণ হবে? স্টেডি স্টেট একটা গেইন আছে, এই তিনটা গুণ হয়ে যাবে। তাহলে এটার পোল কত? এই পোলটা কত? এই পোলটা কত? -2 + J, আরেকটা হচ্ছে -2 - J। তার মানে এখানে দিবেন কি আপনি? নিচে দিবেন কি বলেন তো? S-1 S+1। মানে S-P1 আর S-P2 না, এরকম দিবেন না? জি। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা কি প্রথমটা? S+1 দুটাই তো ভাই ইয়ে হয়ে যাচ্ছে তাহলে। কি হয়ে যাবে? S+1 S, হোল স্কয়ার। না না, S+1 হোল স্কয়ার। এটা জে তো, জে তো, ওয়ান না তো, জে, জে। তাহলে দেখেন S -2 + J, S -2 - J, এরকম কিছু একটা আসবে, তাই না?
আর এটার সাথে 3 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। কিন্তু ভাইয়া এখন এটাকে যদি, হ্যাঁ বলেন। আমরা নিচে জয়টা মান থাকবে তো এটাকে জিরো বসায় তো আমরা মান পোল গুলার মান নিব, তাই না? সেক্ষেত্রে তো হুম যেহেতু একটা প্লাস ওয়ান আছে একটা মাইনাস ওয়ান আছে জের মান বা পোলের মান, সেক্ষেত্রে হুম হুম। যদি এস প্লাস ওয়ান ধরি তাহলে একটা এস এর মান মাইনাস ওয়ান পাওয়া যায়, আবার এস মাইনাস ওয়ান যদি ধরি তাহলে এস এর মান প্লাস ওয়ান পাওয়া যায়। এভাবে তাহলে এস মাইনাস ওয়ান এস প্লাস ওয়ান দুইটা হবে না? না না, এখানে তো জিরোস একটা, জিরোস তো দুইটা না, একটাই জিরো। ভাই আমি পোলের কথা বলছিলাম আর কি। হ্যাঁ পোল, হ্যাঁ বলেন। যে পোল তো আমাদের হর, তাই না? তার মানে হর হচ্ছে যে নিচেরটা। হ্যাঁ সেক্ষেত্রে নিচেরটা। যদি হর হয় তাহলে একটা আমাদের পোলের মান তো আবার দুইটা, একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের, তাহলে যদি আমরা সেটাকে যদি আমার উৎপাদক টাইপের লিখি যে এস প্লাস ওয়ান, তাহলে এস প্লাস ওয়ান যদি লিখি নিচে একটা, তাহলে এস এর মান হুম। একটা মাইনাস ওয়ান হয়ে যায়। আবার এস মাইনাস ওয়ান যদি লিখি তাহলে এস এর মান একটা প্লাস ওয়ান হয়ে যায়, তাহলে দুইটা হয়ে যায় না? তাহলে তো ওভাবে হতো না। আমি আসলে আপনার প্রশ্ন ভালো মতো বুঝি নাই আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স্যাক্টলি হচ্ছে না। আপনার একটা প্লাস একটা মাইনাস হবে না এখানে। যেটা রিয়েল পার্ট, সে রিয়েল পার্ট তো দুইটার জন্যই নেগেটিভ, কিন্তু ইমাজিনারি পার্ট একটার জন্য পজিটিভ একটার জন্য নেগেটিভ, তাই না? জি। সো ইমাজিনারি পার্ট একটা প্লাস মাইনাস হবে, কিন্তু রিয়েল পার্ট তো দুইটার জন্যই প্লাস হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি। আচ্ছা, আপনার মাথায় এত কিছু নেওয়ার দরকার নেই। আপনি যদি পোল বা ই দেওয়া থাকে, তাহলে আপনি দেবেন উপরে এস মাইনাস জেড ওয়ান, যে কয়টা জিরোস থাকবে, আর নিচে দেবেন এস মাইনাস পি ওয়ান, এস মাইনাস পি টু, শেষ। এই হচ্ছে আপনার সূত্র। আর যদি কোনো আচ্ছা গেইন থাকে, গেইনটা গুণ দিয়ে দিবেন। হ্যাঁ, এখন এখানে পোল ওয়ান পি ওয়ান এর ভ্যালু কত? মাইনাস দুই প্লাস জে। পি টু এর ভ্যালু কত? মাইনাস দুই মাইনাস জে। এই পি ওয়ান এবং পি টু এর ভ্যালু বসাই দিবেন। জেড ওয়ান এর ভ্যালু কত? মাইনাস ওয়ান। এগুলা ভ্যালু এখানে বসাই দিবেন, যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, লাস্টে যে আউটপুট পাবেন সেটাই হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি আরেকটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম যে ক্রস গুলো তো আমাদের পোল, তাই না? জি, তার মানে ক্রসের যে লোকেশন সেটাই তো আমাদের পোলের লোকেশন। পোলের লোকেশন। ওই জন্য আমরা ওই যে ইমাজিন মানে রেক্টেঙ্গুলার ফর্মে নিচ্ছি আর কি, জি মাইনাস টু প্লাস জে আর জি। মাইনাস টু মাইনাস জে। আচ্ছা আচ্ছা, জি ভাই ক্লিয়ার। আচ্ছা, লাস্ট ম্যাথ, লাস্ট বাট নট লিস্ট। যদি আমি ব্লক ডায়াগ্রাম রিডাকশন করাবো, তারপরেও একটু দেখে নিচ্ছি একটা ম্যাথ, এটা ইম্পর্ট্যান্ট আছে, যথেষ্ট ইম্পর্ট্যান্ট। ব্লক ডায়াগ্রাম কি আজকে পড়াবেন ভাই? না না না, আচ্ছা ঠিক আমি আছে। এই পার্সেন্টেজ অফ ওভারশটের হাবিজাবি পড়াবো। ব্লক ডায়াগ্রাম একটু ভেজাল লাগে আমার কাছে যদিও। আচ্ছা দেখেন, একটা ট্রান্সফার ফাংশনের নিচের যে পার্টটা আছে, নিচের পার্টকে নরমালি হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলা হচ্ছে। নিচের যে পার্টটা আছে, সেই নিচের পার্টটাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলতেছে। এখন এইটারও ঠিক ঠিক সিমিলারলি পার্সেন্টেজ অফ ওভারশুট বের করতে বলছে, টিপি বের করতে বলছে, আর টিএস বের করতে বলছে। তাহলে এটা বের করতে গেলে আমাকে আগে কি ট্রান্সফার ফাংশন বের করা লাগবে। দুর্ভাগ্য, যদি জাস্ট এই নিচের লাইনটা না থাকতো, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাম, যে এটা ট্রান্সফার ফাংশন হচ্ছে যে এস স্কোয়ার প্লাস 5s, রাইট? এটা কোনো সন্দেহ নাই, রাইট? কিন্তু নিচে একটা আস্তে করে একটা দাগ দিয়ে দিছে, তার মানে আমার ফিডব্যাক। যেটা ট্রান্সফার ফাংশন যেটা আমরা এটা দেখতেছি, এটার সাথে কিছু একটা ভেজাল আছে, রাইট? জি। ফিডব্যাক মনে হচ্ছে, এটা ফিডব্যাক লুপ। ফিডব্যাক আছে, রাইট? এটা হচ্ছে ফিডব্যাক আছে, যাকে বলা হয় ক্লোজ লুপ ফাংশন বা একটা ফিডব্যাক আছে। আচ্ছা যাই হোক, এখন আমাকে কি বের করতে হবে? আমাকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ভাই ট্রান্সফার ফাংশন মানে কি? সিএস ইকুয়াল টু আরএস
ইন্টু জিএস, তাই না? মানে আমি যদি সিএস বের করি, সিএস এর সাথে সিএস সমান হচ্ছে আরএফ, ইনপুটের সাথে যে জিনিসটা গুণ থাকবে সেটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন, রাইট? জি এখন দেখেন এইটা হচ্ছে সিএস, এখানে কি আছে সিএস, এইটা যদি সিএস হয় তাহলে এই পুরো জিনিসটা কি আমার সিএস না ভাই? জি এটাও সিএস, তাই না? এটাও সিএস। ধরেন এখানে কিছু একটা গুণ আছে এইচএস, তার মানে কি এখানে ধরেন 10 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে 10 ইন্টু এইচএস। সিরিজে থাকলে গুণ হবে, এটা মাথায় রাখবেন। ধরেন এই জিনিসটা যদি এই পাশে চলে যায় তাহলে গুণ হবে, এই জিনিসটা এই পাশে চলে গেলে গুণ হবে। আচ্ছা যাই হোক। তার মানে একটা বেসিক জিনিস আমরা বুঝতেছি, এখানে আউটপুটে সিএস আছে, এই আউটপুটটা এখানে আসতেছে, তার মানে এখানে একটা সিএস আছে, তাই না? হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, ভালো। এইখানে ধরেন আপনার এটা হচ্ছে আপনার আরএস ঢুকতেছে, এখানে আরেকটা সিএস আরএস একটা জায়গায় যোগ হইতেছে, মানে ধরেন একটা জায়গা এখানে আরএস যোগ হইতেছে, আর এই সিএস টার এর নিচে কি বিয়োগ আছে, সিএস টা কি হইতেছে বিয়োগ হইতেছে। তাইলে ইনপুট থেকে আউটপুটটা কি হয়ে যাইতেছে মাইনাস হয়ে যাইতেছে, ইনপুট থেকে আউটপুটটা কি হয়ে যাইতেছে বলেন তো, মাইনাস হয়ে যাইতেছে, তাই না? এই জিনিসটা কোন দিক দিয়ে বের হবে, এই দিক দিয়ে বের হবে না? জি এটা একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে প্লাস আরএস প্লাস হইতেছে, সিএস মাইনাস হইতেছে, মাইনাসে একটা জিনিস বের হইতেছে, এইটাকে আমরা ইএস বলতেছি বা এরর বলতেছি, এরর বলার ট্রাই করতেছি। তাহলে এটাকে আমরা ইএস বলতে পারি না ভাই? জি এই ইএস এর সাথে এই বেটা ফাজিল গুণ হয়ে এখানে আসছে, এখানে এসে কি হয়েছে সিএস হয়ে গেছে। তার মানে সিএস সমান কি লেখা যায়, ইএস ইন্টু ইএস ইন্টু জিএস লেখা যায়। আমি এই বেটাকে জিএস ধরলাম। আপনার ট্রান্সফার ফাংশন বের করতে গেলে, ট্রান্সফার ফাংশন বের করতে হইলে আপনার কি লাগবে, সিএস লাগবে, আর কি লাগবে আরএস লাগবে, আরএস এর সাথে যা গুণ থাকবে সেটাই হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন। তার মানে আমি জিএস ইএস এর ভ্যালু হচ্ছে আরএস মাইনাস সিএস, এই ইএস এর ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে সিএস সমান কি হচ্ছে আরএস মাইনাস সিএস ইন্টু জিএস। তাহলে দেখেন সিএস এর ফাইনাল ভ্যালু কি হইতেছে, কি করলেন আরএস, ভাই? ইএস এর ভ্যালু কত, আরএস মাইনাস সিএস, এই ইএস এর ভ্যালু এখানে বসাই দিছে আরএস ও, মাইনাস সিএস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সিএস সমান আরএস ইন্টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস। দেখেন তো এটা বুঝেন কিনা? আচ্ছা বুঝেন না, সিএস সমান আরএস ইন্টু জিএস প্লাস সিএস, সরি মাইনাস সিএস ইন্টু জিএস। এই জিনিসটা যদি এই পাশে চলে আসে তাহলে সিএস প্লাস সিএস ইন্টু জিএস ইজ ইকুয়াল টু আরএস ইন্টু কি জিএস। সুতরাং সিএস যদি এখান থেকে কমন নেন 1 প্লাস জিএস কমন, তার মানে সিএস সমান কি হবে আরএস ইন্টু জিএস 1 প্লাস জিএস। বুঝছি? জি ভাই বুঝছেন? ক্যালকুলেশন। ঠিক আছে, হুম, জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না, তাই না? আচ্ছা এখন এই জিনিসটার আমার কি কি বের করতে বলছে, এই জিনিসটা আমাকে বের করতে বলছে পার্সেন্টেজ অফ টিপি, সরি পার্সেন্টেজ অফ ওএস, টিপি এবং টিএস, এগুলা বের করতে বলছে, এগুলা বের করতে বলছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই 1 প্লাস জিএস, এই 1 প্লাস জিএস যে বেটা আছে এটাই তো আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দিয়েই তো আমার খেলাটা খেলতে হবে নাকি? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে। সো এই যে নিচের ভ্যালুটা আমরা নরমালি কি বের করি বলেন তো,
আহ জিটা ওমেগা এন। জিটা এবং ওমেগা এন না, তাহলে জিটা আমি যদি ওই নিচেরটার সাথে তুলনা করি, এস ধরেন বি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস প্লাস বি, এই পুরা এই পুরাটার ভ্যালু আমি যদি জিরো বসাই, এই পুরাটার ভ্যালু জিরো বসায় আমরা কিসের ভ্যালু বের করি? এস এর বিভিন্ন ভ্যালু বের করি না? ওই যে মাইনাস জিটা, রুট ওভার জিটা স্কোয়ার মাইনাস ওয়ান, হাবি জাবি ভক্কর চক্কর ওগুলো বের করছিলাম না? হ্যাঁ ভাই, কম্পেয়ার করে বের করি। কম্পেয়ার করে বের করছিলাম। তাহলে এই যে এটার যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন 1 জিএস ইকুয়াল টু যদি জিরো বসান, জিএস এর সমীকরণ কি ছিল, জিএস এর ভ্যালু কি ছিল? এটা অনেক বড় ম্যাথ, কিন্তু তারপরেও দিয়ে দিছে, আসলে কিছু করার নাই। 225 এফ এফ প্লাস 15 ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেশন করলে এস স্কোয়ার প্লাস 15s প্লাস 225 এরকম একটা সমীকরণ আসে। এখান থেকে আপনার জিটা এবং ওমেগা এন বের করে এটার পিক টাইম, রাইজ টাইম এবং পার্সেন্টেজ অফ ওভারশুট বের করতে হয়। কিছু বুঝছেন? জি ভাই। আচ্ছা, সমস্যা নাই, যদি নাও বুঝে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নেন, অনেক বড় ক্লাস হয়ে যাইতেছে আসলে। বলেন। বলছি ভাই ম্যাথ বড় আছে কিন্তু কঠিন না। কঠিন না, রাইট। কথা হচ্ছে রনি পারভেজের বইটা খুলবেন, ব্লক ডায়াগ্রাম রিডাকশন, যদিও আমি পড়াইনি তারপরেও চিন্তা করেন না, ব্লক ডায়াগ্রাম রিডাকশন পড়তে খুব একটা বেশি কষ্ট হবে না, কারণ ব্লক ডায়াগ্রাম রিডাকশনের বেসিক যে কনসেপ্টটা ছিল আজকের দিনের প্রথম ক্লাসে, মানে আজকের এই যে লাস্টের যে প্রথম অংশটুকু দেখাইছি, ওইটাই ছিল ব্লক ডায়াগ্রাম রিডাকশনের বেসিক পার্ট। ওইটা যদি আপনারা জানেন, মোটামুটি ব্লক ডায়াগ্রাম রিডাকশন বুঝবেন। এখন ব্লক ডায়াগ্রাম রিডাকশন যদি বের করেন আপনি, কন্ট্রোল সিস্টেমের যে বইটা আছে নিচের বই, এখানে জঘন্য জঘন্য কিছু ব্লক ডায়াগ্রাম রিডাকশন আছে। সত্যি কথা বলতে জঘন্য জঘন্য কিছু ব্লক ডায়াগ্রাম রিডাকশন আছে, কিন্তু আমি পরীক্ষার হলে এরকম জঘন্যতম ব্লক ডায়াগ্রাম রিডাকশন দেখি নাই। যেহেতু জঘন্যতম ব্লক ডায়াগ্রাম রিডাকশন বেশি একটা আসে নাই, তো অনেক বেশি কঠিন ব্লক ডায়াগ্রাম রিডাকশন করার দরকার নাই আমার ভাষ্য মতে। মোটামুটি যেগুলা বোঝা যায় সেগুলা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করলেই হবে। লাস্ট বাট নট লিস্ট, আমরা এরর বের করা শিখবো। এরর বের করা শিখবো। আজকে আমরা হচ্ছে টাইম ডোমেন পড়ছি, চ্যাপ্টার 4 পড়ছি নিচের বই। নিচের বইটা একটু ভালো মতো পড়বেন, এবং হচ্ছে যে রনি পারভেজের বই প্র্যাকটিস করবেন, আশা করি সবগুলো ম্যাথ পারবেন। এছাড়া কন্ট্রোল সিস্টেমের আর দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এক হচ্ছে এরর বের করা, 2 নাম্বার হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন বের করা। ক্লিয়ার? একটু কন্ট্রোল সিস্টেমে একটু কি সিলেবাস, আপনার ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস বের করা বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা, এই যে সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সেটেলিং টাইম, পিক টাইম এবং পার্সেন্টেজ অফ ওভারশুট বের করা, ব্লক ডায়াগ্রাম রিডাকশন করা এবং সিস্টেমের এরর বের করা, এই চারটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেমের সিলেবাস। সো আমরা নেক্সট ক্লাসে শুরুর দিকে ব্লক ডায়াগ্রাম রিডাকশনটা, হ্যাঁ বলেন। ওই যে এক ধরনের ম্যাথ গুলা দেখলাম আর কি, লুপ টাইপের, লুপ লুপ হয়ে আছে, এগুলা থেকে কেমন ওগুলো ম্যাথ? ব্লক ডায়াগ্রাম রিডাকশন না, না ভাই লুপের মতো আর কি। লুপ, ওটা ব্লক ডায়াগ্রাম রিডাকশনের মধ্যেই পড়ে। কথা হচ্ছে যে ওটা একটু টাফ, বুঝতে পারছি কোনটার কথা বলছেন, এই যেগুলোর কথা বলছেন না, এটার কথা বলছেন? জি 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 ভাই, জি একদম এটাই। আচ্ছা, এই লুপ আর ব্লক ডায়াগ্রাম রিডাকশন সেম জিনিস কাইন্ড অফ। কারণ দেখেন, আপনি যদি বুঝতে পারেন, একটু আগে আমরা একটা জিনিস দেখছি, এখানে এসে আসছে, এটার আউটপুটটা এখানে যুক্ত হয়েছে, তার মানে এখান থেকে একটা জিনিস বের হবে। একটু আগে আমরা সিঙ্গেলটা দেখছি, এই সিঙ্গেলটা এখানে আসছে, H1S আসছে, H1S আসছে, তার মানে এই লুপটা আমি যদি সরাই দিতে পারি তাহলে V4S পাবো আর কি। মানে এখানে আরো দুইটা লুপ আসছে, কথা হচ্ছে একটু টাফ এটা বের করা। তারপর আমরা এটা করব, মেসন রুল দিয়ে এটা করতে হয়, তো এটা আমরা করব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ভাই। কিন্তু এই লুপ গুলো আসলে কি পরীক্ষার হলে দেওয়ার সম্ভাবনা আসলে খুবই কম, কারণ বেশ না বড় ভাই, আর কি এটা, বুঝছেন? আপনি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করেন, সমস্যা না, আমি তো অতটুকু জানি না আর কি। আমি আচ্ছা, জাস্ট বললাম লুপের যে ম্যাথ গুলা কি আসছে কখনো?
আমি দেখিনি, আমি জাস্ট দেখলাম যে এরকম ম্যাথ, তো ওটা আপনি ইম্পর্টেন্ট হলে করাবেন, না হলে দরকার নাই। না না, এইগুলা আসলে কি আপনার বেশ বড় এবং বেশ টাইম কনজিউমিং আর কি, বুঝছেন? দেওয়ার রনি সম্ভাবনা পারভেজ খুবই কম। দেখতেছি না, রনি পারভেজ আসলে। ও আচ্ছা আচ্ছা। যেহেতু রনি পারভেজে নাই, নিশ্চিত থাকেন আসে নাই। কারণ রনি পারভেজ একটা জিনিস, এমন কোন ম্যাথ পরীক্ষা আসছে কিন্তু সে দেয় না, এটা নাই। জি। বুঝছেন আমার কথা? এখন কথা হলো যে আপনি চাইলে অনেক জিনিস বাড়তি পড়তে পারেন, যে জিনিসটা ধরেন ইতিপূর্বে আসে নাই। কথা হলো আপনি কত বাড়তি পড়বেন, বাড়তি পড়তে পড়তে তো আপনার জীবন তেজপাত হয়ে যাবে, তাই না? কিন্তু আপনি পড়া শেষ করতে পারবেন না। জি ভাই। যাই হোক, আমি যেটা একটা বলি যে পিজিসিবির সামনে পরীক্ষা আছে, কন্ট্রোল সিস্টেম থেকে ম্যাথ দেওয়ার সম্ভাবনা খুবই কম। একটু ভালো মতো পাওয়ার সিস্টেমটা পড়ে নিন। পাওয়ার সিস্টেম অবশ্যই খুব ভালো মতো পড়তে হবে, নিঃসন্দেহে ভালো মতো পড়তে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং ডেফিনেটলি ট্রান্সফরমার থেকে ম্যাথ দেওয়ার সম্ভাবনা প্রবল। ওর কথা বোঝা যাচ্ছে? ট্রান্সফরমারটা একটু ভালো মতো পড়েন, আর পাওয়ার সিস্টেমটা ভালো মতো পড়েন, যাদের যাদের আর কি আসছে। আর যাদের যাদের আসে নাই তারা কন্ট্রোল সিস্টেম থেকে ম্যাথ পিডিবিতে দেওয়ার সম্ভাবনা কম। পিডিবিতে মেইনলি যখন ম্যাথ আসে তখন হচ্ছে যে আপনার ইসেরটা কার জানি অল্টারনেটর থেকে অনেক বেশি হয়, অল্টারনেটর থেকে অনেক বেশি, মানে অল্টারনেটর থেকে একটা ম্যাথ মোটামুটি কনফার্ম দেয়। অল্টারনেটরটা অবশ্যই ভালো করে পড়েন। ঠিক আছে, আহ, আজকের জন্য রাখি। আপনি খুব একটা বাজে ডায়লগও লিখে রাখছিলাম আসলে, এই যে এই লুপ লুপ করে ম্যাথ গুলা আসলে খুব জঘন্য একটা ছিল। আমার অনেক কষ্ট করে পাশ করতে হয়েছে কম্পিউটার সিস্টেমে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ঠিক ক্লাস আছে দিয়ে ভাই। দিব না। ওকে, আসসালামু আলাইকুম।